নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে এই ওয়ান ডে স্টেট লেভেল ওয়েবিনারে সকলকে স্বাগত জানাই। এখানে উপস্থিত উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের সম্মানীয় টিচার ইনচার্জ মহাশয়া দেবলীনা সিং, পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের সম্মানীয় টিচার ইনচার্জ ডক্টর তপব্রত ভাদুরী মহাশয় এবং পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের সম্মানীয় আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর পুষ্পিতা সেনগুপ্তা, এখানে উপস্থিত আমাদের মাননীয় রিসোর্স পার্সন ডক্টর পার্থ কর্মকার, এখানে উপস্থিত উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয় এবং পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের আইকিউএস এর সকল টিম মেম্বার এবং দুই কলেজের সকল টিচার এবং এখানে উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আমরা আমাদের এই প্রোগ্রাম শুরু করছি। আমি প্রথমে আমাদের সম্মানীয় দিদি দেবলীনা সিং মহাশয়াকে অনুরোধ করব আমাদের ওয়েবিনারটিকে আনুষ্ঠানিকভাবে সূচনা করবার জন্য। দিদি। ধন্যবাদ শাশ্বতী। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয় এবং পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনার রেসপন্সিবিলিটিজ অফ কলেজ টিচার্স ক্যাশ প্রমোশন, এই শীর্ষক ওয়েবিনারে আমি এই দুই কলেজের পক্ষ থেকে সমস্ত অংশগ্রহণকারীকে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই আমাদের বক্তা ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে। স্যারকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অধ্যাপক এবং অধ্যাপিকাদের দায়িত্ব ও কর্মক্ষেত্রে পদোন্নতি এ বিষয়ে স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে আশা রাখি। আজকের ওয়েবিনার সাফল্যমণ্ডিত হোক, আন্তরিক শুভেচ্ছা রইল। নমস্কার। শাশ্বতী। ধন্যবাদ দিদি। আমরা এরপর পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের সম্মানীয় টিচার ইনচার্জ মহাশয় ডক্টর তপব্রত ভাদুরীকে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবার জন্য। স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই যৌথ উদ্যোগে দুটি কলেজের যে আন্তর্জালিক আলোচনার আয়োজন হয়েছে তার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই আয়োজন হয়েছে এবং আজকের যিনি বক্তা ডক্টর পার্থ কর্মকার, শিক্ষা বিভাগের মাননীয় আধিকারিক এবং ভূতপূর্ব জেডিপিআই, তাকে আমি সাদর অভ্যর্থনা জানাই। তিনি কর্মক্লান্ত দিনের শেষে সকলের জন্য বলতে উপস্থিত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং এই আয়োজনের নেপথ্যে যারা রয়েছেন, উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষক দেবলীনা সিং, আইকিউএসি কোঅর্ডিনেটর শাশ্বতী ব্যানার্জি, পুরাশখানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পুষ্পিতা সেনগুপ্ত এবং উভয় কলেজের আইকিউএসি টিম মেম্বার, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করেছেন আলোচনার জন্য। ক্যাশ একটি অনিবার্য বিষয়। এই বিষয়ে আমাদের সকলেরই, যাদের ক্যাশ হয়নি তাদের নানা ধরনের উদ্বেগ এবং চিন্তা কাজ করে এবং প্রত্যেকেই চিন্তা করেন যে কিভাবে এই ক্যাশের বিষয়টিতে সরলভাবে সুষ্ঠুভাবে সমাধান হবে। আমি আশা করব আজকের যিনি বক্তা এই বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন মানুষ। তিনি আমাদেরকে যে পরামর্শগুলি দেবেন, আলোকিত করবেন, তার মাধ্যমে আগামী দিনে যারা আজকে অংশগ্রহণকারী তাদের স্বচ্ছভাবে, সসম্মানে এবং নির্বিঘ্নে ক্যাশ সম্পন্ন হবে। আমরা সকলে ঋদ্ধ হব। সকলকে আমি আমার অন্তর থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি সম্মানীয় রিসোর্স পার্সন ডক্টর পার্থ কর্মকার আমাদের
ক্যাশ বিষয়ক নানা বিষয় নিয়ে আমাদের আলোকপাত করবেন। কিন্তু সে বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই, এখানে যারা আমরা আজকে উপস্থিত আছি, যারা পার্টিসিপেন্টস, আমাদের এই ওয়েবিনার চলাকালীন, ওয়েবিনারের একদম শেষের দিকে অর্থাৎ মিনিট 15-20 থাকতে গুগল মিটের চ্যাট বক্সে একটা ফিডব্যাক লিঙ্ক যাবে। সবাইকে অনুরোধ ওই লিঙ্কটিতে ক্লিক করে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে, যাতে করে তাদের কাছে সার্টিফিকেটটা চলে যেতে পারে। আজকে আমরা বিশেষভাবে গর্বিত, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি রিসোর্স পার্সন হিসেবে আজকের আমাদের এই ওয়েবিনারে ডক্টর পার্থ কর্মকারকে। স্যারকে আমরা অনেকেই অনেক দিন ধরেই চিনি, নতুন করে স্যারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্যার আমাদেরকে নানা সময় নানাভাবেই নানা বিষয়ে আমাদেরকে সহায়তা করে এসেছেন, করছেনও, আগামীতেও করবেন। তবে ওয়েবিনার তো আনুষ্ঠানিকতার খাতিরে কিছু বলতে হয়, তো আমার সেই স্বল্প প্রচেষ্টায় স্যার সম্পর্কে কিছু বলবার জন্য। ডক্টর পার্থ কর্মকার, WBS, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথামেটিক্স, প্রেজেন্টলি পোস্টেড অ্যাজ ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আপনি ফর্মারলি জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, JDPI, এডুকেশন ডিরেক্টরেট, HE ডিপার্টমেন্ট, অ্যান্ড অ্যাডভাইজার অ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আপনি MSc ম্যাথামেটিক্স, PhD from National Institute of Technology, SLET qualified. আপনি একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি সামলেছেন আপনার কর্মজগতের বিভিন্ন সময়, যেরকম আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্স অ্যাট JKS স্কুল, বারডোয়ান। আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথামেটিক্স, WBS। আপনি OSD অ্যান্ড এক্স অফিসিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথামেটিক্স, বেথুন কলেজ, অফিসার ইনচার্জ মুরাগাছা গভর্নমেন্ট কলেজ, ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যেটা বললাম বর্তমানে আপনি ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিসেবে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। এর বাইরেও আপনার রিসার্চ পাবলিকেশন এবং রিসার্চ গাইডেন্সের সম্ভারও অত্যন্ত সমৃদ্ধ। আপনি বিভিন্ন রিসার্চ স্কলারকে PhD করবার ক্ষেত্রে সহায়তা করে থাকেন। আপনার রিসার্চ পাবলিকেশনের সম্ভার অত্যন্ত সমৃদ্ধ, সেখানে 27টি ফুল পেপার, 25টি বই, 3টি বুক চ্যাপ্টার এবং 50টি আর্টিকেল রয়েছে। আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন কনফারেন্সে আপনার সমৃদ্ধ বক্তৃতা দিয়েছেন, যার ফলস্বরূপ হিসেবে আপনার পেপার প্রেজেন্টেশনের সংখ্যা 16টি। আপনি 3টি কনফারেন্সে সেশন চেয়ার হিসেবে কাজ করেছেন। আপনি 34টি কনফারেন্সে অ্যাটেন্ড করেছেন। আপনি 4টি রিফ্রেশার কোর্স কমপ্লিট করেছেন। আপনি রিসোর্স পার্সন হিসেবে 40টির বেশি সেমিনারও কাজ করেছেন, এবং আপনি 40টির বেশি ওয়ার্কশপ এবং ট্রেনিং প্রোগ্রামে আপনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এর বাইরেও আপনার অ্যাওয়ার্ড এবং রেকগনিশনের ভান্ডারও অত্যন্ত সমৃদ্ধ। আপনি ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালাম এক্সিলেন্স ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি, নিউ দিল্লি, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2018 from Center for Environment and Economic Development, CEED, New Delhi. আপনি ডক্টর আম্বেদকর সদ্ভাবনা অ্যাওয়ার্ড 2019 from Dr. Ambedkar B.Ed College affiliated to University of Kalyani. Best Achievers Award from Indian Academic Researchers Association, Tamil Nadu. Fellow membership by IARA, Tamil Nadu. Best Program Officer of NSS of West Bengal State University, ইত্যাদি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অসাধারণ কর্মযোগ্যতার জন্য বিভিন্নভাবে আপনাকে সম্মানিত করা হয়েছে এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্যার, আজকে আপনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনি আজকের আমাদের এই 1 ডে স্টেট লেভেল ওয়েবিনারে ক্যাশ প্রমোশন এন্ড রেসপন্সিবিলিটি অফ কলেজ টিচার্স এন্ড ক্যাশ প্রমোশন বিষয়ে আপনার সুগভীর চিন্তা সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করবার জন্য আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। Am I audible to all? শোনা যাচ্ছে? Yes sir, absolutely so. ঠিক আছে। যে আজকের যে 1 ডে স্টেট লেভেল ওয়েবিনার, টপিকটা খুব অত্যন্ত ভালো টপিক, রেসপন্সিবিলিটি অফ কলেজ টিচার্স, ক্যাশ প্রমোশন। অর্গানাইজড করছেন আপনারা IQSC উদয়নারায়ণপুর
মাধবীলতা মহাবিদ্যালয়, ক্যারাটা ইউনিভার্সিটি আন্ডারে, এবং ইন কোলাবোরেশন উইথ আইকিউএসসি পুরস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়, ক্যারাটা ইউনিভার্সিটি আন্ডারে করেছি। আমি উপস্থিত টিচার ইনচার্জ যিনি আছেন ডক্টর তাপব্রত ভাদুরী মহাশয়া, টিআইসি উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়, এবং চিফ পেট্রন আছেন দেবলীনা সিং। আর আচ্ছা সরি দেবলীনা সিং হচ্ছেন টিচার ইনচার্জ উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়, এবং ডক্টর তাপব্রত ভাদুরী টিচার ইনচার্জ পুরস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়। আমি দুজন টিচার ইনচার্জ অর্থাৎ প্রিন্সিপাল ইনচার্জ দুজনকে আমি আমার যথাযোগ্য সম্মান জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, এবং সকল অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন আমি আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। যিনি মানে কোঅর্ডিনেট করছেন শাশ্বতী ম্যাডাম, তাকেও আমি আমার শ্রদ্ধা, আমার নমস্কার, আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে প্রোগ্রাম, আজকে বলি কতটা আমি বলতে পারবো জানি না, কারণ সকাল থেকে প্রায় 28টা ইন্টারভিউ ছিল আজকে। ইন্টারভিউটা সেশনের চেয়ারম্যানশিপ কাজ করে প্যানেল গুটিয়ে দিয়ে আমি আজকে এলাম। মানে জাস্ট আমি ঢুকেছি 7:32 বাড়িতে ঢুকেছি, ঢুকি সঙ্গে সঙ্গে বসেছি। কতটা পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি যতটা পারা যায় ইন ব্রিফ বলার আপনাদের। সেটা হচ্ছে যে দেখুন, আমি একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি, আমি শাশ্বতী ম্যাডামকে রিকোয়েস্ট করছি পাওয়ার পয়েন্টটা যদি প্রেজেন্ট করতে পারেন খুব ভালো হয়, ওনাদের দেখতে সুবিধা হবে। পাওয়ার পয়েন্টে কি আছে? পাওয়ার পয়েন্টে কি কাছে আছে? দেখুন আপনাদের কাছে পৌঁছেছে, ওটা একটু দিলে খুব ভালো হয়, তো সবাই দেখতে পাবেন এবং বলতে স্যার আমি চেষ্টা করছি। হ্যাঁ স্যার আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং স্যার। চেষ্টা করুন, তা করতে করতে আমি আরম্ভ করছি। আমি বসে থেকে লাভ নাই আমার। দেখুন প্রথমেই বলি, একজন কলেজ শিক্ষক, আমি আরম্ভ করে আমি বলে যাচ্ছি পরপর। ঠিক আছে। একজন কলেজ শিক্ষক উনি প্রথম কলেজে যখন জয়েন করেন, দেখুন তখন কিন্তু কখনোই মনে হয় না, তখন কি মনে হয় যে আমি কলেজে আমি পড়াশোনা করেছি, নেট সেট কোয়ালিফাই করেছি, পিএইচডি করেছি, বা এই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিয়ে আমি আবার জয়েন করলাম। আমি করবো কি, আমি কলেজে শুধু পড়াবো, আমি পড়ানোর জন্য আমি পড়াবো, কোশ্চেন করব, খাতা দেখব, পরীক্ষার ইনভিজিলেশন ডিউটি করব, ইত্যাদিতে স্কুটিনি করতে হলে স্কুটিনি করব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। শুধুমাত্র আমরা কিন্তু মানে পড়াশোনা রিলেটেড কাজ করব, আর কোনো কাজ করব না। এটাই কিন্তু আমাদের সাধারণভাবেই মানে মনে হয় যে আমাদের কলেজ টিচার মানে শুধু পড়াবো, কলেজে পড়াবো। কিন্তু দেখুন বন্ধু যারা আছেন, আমি সকলকে আমি জানাচ্ছি, আপনারা সকলেই জানেন, আমার থেকে ভালো জানেন, কারণ আপনাদের ক্যাশ দরকার, আপনারা ক্যাশের জন্য তো ফরম্যাট রেডি করছেন। সেক্ষেত্রে দেখুন, যদি কোনো শিক্ষক মনে করেন, অধ্যাপক মনে করেন যে আমি শুধু কলেজে পড়াবো, আমি ভালো করে পড়াবো, তার ছাত্র রেজাল্ট ভালো হবে, খাতা দেখবো, ইত্যাদি ইত্যাদি একাডেমিক কাজগুলো করবো, আর কিছু কাজ করব না, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন, তো সেই টিচারকে কিন্তু কোনোদিন তার প্রমোশন, একটা প্রমোশন হবে না। তাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্টেজ 1-এই কিন্তু থাকতে হবে। এটা আমরা জানি, আমাদের যে ক্যাশ প্রমোশনের যে আমাদের ফরম্যাট আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, সেক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক না, আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও কিন্তু করতে হবে। এবং মনে রাখতে হবে এই কাজগুলো কিন্তু কলেজের স্বার্থে করতে হবে তা না, আপনার নিজের স্বার্থেও করতে হবে, এটা ভাববেন। কারণ বলুন তো, যদি কাজগুলো না করেন, রেসপেক্টিভ সার্টিফিকেটগুলো আপনি পাবেন না, কাগজ থাকবেন আপনার কাছে, এবং কাগজগুলো যদি না থাকে আপনার প্রমোশনও কিন্তু আটকে যাবে। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 ক্ষেত্রে সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। কাজেই যখন মনে হয়, আমি দেখেছি অনেক সময় কোনো কনভেনার, কলেজে তো অনেক কমিটি থাকে, বিভিন্ন সাব কমিটি থাকে, আপনারা জানেন প্রচুর সাব কমিটি থাকে, কোনো কলেজে 30টা, 40টা, 25টা, 38টা, 50টা পর্যন্ত আমি দেখেছি কলেজে বিভিন্ন সাব কমিটি থাকে। সেই সাব কমিটি মেম্বার যারা থাকেন, অনেক সময় ধরুন সাব কমিটি যারা কনভেনার থাকেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলে, আইকিউসি কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলে, কাউকে দায়িত্ব দিয়ে ধরুন যে মেম্বার থাকেন কাজ করতে বলা হয়। অনেক সময় বাবা এই কাজগুলো করবো কেন, আমার করে লাভ নাই না, কাজগুলো কিন্তু করতে হবে, কাজগুলো আপনার জন্য করতে হবে, আপনার প্রমোশনের জন্য করতে হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। বেশ, এইবার দেখুন প্রথম পাতা চলে যান, একটু এগিয়ে যান, আমার পেজগুলো এগিয়ে যান। আমি প্রথম যে কথাটা বলবো যে অর্থাৎ আমাকে ফার্স্ট পয়েন্ট হলো একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো আমাকে কিন্তু করতে হবে। কি কি সেই কাজ, সেগুলো আমি বলবো, এমনভাবে বলার চেষ্টা করবো যাতে ক্যাশ প্রমোশন এবং কাজ, এবং কলেজের যে ন্যাকের জন্য যে কাগজপত্রগুলো গোছাতে হবে, আইকিউসি যে কাগজগুলোকে চাইবে, সেগুলো একসঙ্গে আপনার মানে সব তৈরি হয়ে যাবে, সেইভাবে বলার আমি চেষ্টা করবো। আমি রিকোয়েস্ট করছি পরের পেজ দিয়ে দেন। এটা দরকার নাই, পরের পেজটা দিয়ে দেন। এবং আমি বলছি আমার এটা আমার শেষ না, এটা ঠিক আছে।
আমি বলবো আমার সেশনের পরে এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা আপনারা সব নিয়ে নেবেন, কোনো আমার আপত্তি নাই, আপনারা প্রত্যেকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? একটা পাওয়ার পয়েন্টে একটুখানি ভুল আছে, এটা আমি বলে দেবো কোন জায়গাটা ভুল আছে, এটা একটু কারেকশন করে নেবেন, আমি বলে দিচ্ছি। এবার আমি রিকোয়েস্ট করবো সমস্ত টিচারদেরকে যারা আছেন এখানে উপস্থিত, আপনারা কিন্তু র ডকুমেন্ট প্রিজার্ভ করবেন। 2 নম্বর লেখা আছে র ডকুমেন্ট প্রিজার্ভেশন। র ডকুমেন্ট মানে কি বলুন তো? ধরুন আমি বলছি, সাধারণত কি হয়, আপনি একটা কলেজে এখন অধ্যাপনা করছেন, তো এখন ধরুন একজন বর্তমান টিআইসি আছেন, বা ধরুন কেউ একজন প্রিন্সিপাল আছেন। এবার ধরুন টিআইসি আছেন, ধরুন নতুন কলেজ সার্ভিস কমিশনের প্রিন্সিপালের অ্যাড বেরিয়ে গেছে, আপনারা জানেন। ইন্টারভিউ হয়ে ধরুন কেউ এলেন, নতুন প্রিন্সিপালের চেয়ার জোগাড় করলেন। আবার সেই বা ধরুন কোনো কলেজের প্রিন্সিপালের রিটায়ারমেন্ট হয়ে গেল, নতুন একজন আবার টিআইসি হলেন। অর্থাৎ আপনি একটা কলেজে থাকাকালীন চেয়ারে অনেক অন্যান্য লোক বসছেন প্রিন্সিপাল হিসেবে, একজন ছিলেন, একজন এলেন, আবার টিআইসি হলেন, আবার গেলেন, আবার এলেন, হবে। এইবার কি হয়, ক্যাশের সময় কি হয় যে এক্সিস্টিং প্রিন্সিপালকে কি করতে হয়, তাকে মানে বিভিন্ন পেপার দিতে হয়, মানে সই করে দিতে হয় যে উনি এই কলেজে এই সময় এই কাজগুলো করেছেন, এই কমিটি মেম্বার ছিলেন, এতগুলো ক্লাস নিয়েছেন, এই যে সার্টিফিকেট আমার দিতে হয়, আমরা জানি সার্টিফিকেট দিয়ে থাকেন কে থাকেন, যিনি চেয়ারে বসে থাকেন। এইবার ধরুন একজন টিআইসি ছিলেন, তারপরে একজন প্রিন্সিপাল এসছেন, আবার প্রিন্সিপাল রিটায়ারমেন্ট হয়ে গেল ধরুন, তারপর যদি আপনি কাগজ চাইতে চান যে আপনি 5 বছর আগেকার কোন সময় কি করেছেন কি না, কি বৃত্তান্ত, নতুন যিনি চেয়ারে এসছেন উনি বলতেই পারেন আপনি করেছেন, আপনি কাগজ দেখান, আপনি কোন কাগজের ভিত্তিতে আপনি সই করবেন, আমি সই করব। কাজে আপনাকে আই রিকোয়েস্ট অল অফ ইউ টু কিপ অল র ডকুমেন্টস। র ডকুমেন্টস মানে কি, ধরুন আপনি জয়েন করেছেন, জয়েন করার পর থেকে প্রতিদিন ডে 1 থেকে কিন্তু আপনাকে র ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখবেন। কি ধরুন পরীক্ষার ডিউটি দিচ্ছেন, ইউনিভার্সিটি পরীক্ষার ডিউটি দিচ্ছেন, তো ডিউটি দিলে এখন তো আওয়ার্স ক্যালকুলেশন করতে হয়, আপনারা জানেন। আচ্ছা আপনি গিয়ে ইনভিটেশন দিচ্ছেন, আবার হয়ে যাওয়ার পর খাতাগুলো গুনে নিয়ে, খাতা যতগুলো ছাত্র প্রশ্ন ইউজ হয়েছে এবং যতগুলো ছাত্র পরীক্ষা দিয়েছে তাদের বা ছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের ডকুমেন্টসটা আপনাকে কনভেনারকে এসে এক্সাম কমিটিকে জমা দিতে হচ্ছে। তাহলে কি যেখানে যখন আপনি যাবেন তখন কিন্তু সই করে নেবেন একটা, যে আপনি প্রেজেন্ট হলেন, এবং খাতা জমা দেওয়ার পরেও দেখবেন একটা জায়গায় সই করার প্রভিশন থাকতে পারে, নাও থাকতে পারে, থাকার কথা, না থাকলে আপনি জমা দিয়ে চলে গেলেন। এইবার সব থেকে ভালো যে ওই যে পাতাটা যেটা সই করলেন সেই পাতাটা জেরক্স কপি রেখে দেবেন, জেরক্স কপি একটা নিয়ে রেখে দিয়ে যিনি পরীক্ষার এক্সামের চার্জে ছিলেন তিনি একটা কনভেনারটা অ্যাটেস্টেড করে দেবেন কপিটা, ব্যাস, এটা কিন্তু র ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো রাখবেন কেন বলুন তো, যখন 5 বছর 6 বছর 7 বছর পর যখন আপনি তার ওই যে সার্টিফিকেটটা চাইবেন না, স্যার আমি এই সময় এতগুলো ক্লাস করেছি, এতগুলো আমি এনএসএস এর এত ঘন্টা মিটিংয়ে ছিলাম এনগেজ, এত ঘন্টা আমি এনসিসি প্রোগ্রামে ছিলাম, এত ঘন্টা আমি কলেজের এই কমিটির মেম্বার ছিলাম, এই ডকুমেন্টগুলো কিন্তু যদি না থাকে, র ডকুমেন্ট না থাকে, সেখান থেকে নতুন যিনি চেয়ারে আসছেন তিনি কিন্তু সেটা নাও করতে পারেন, না আমি করবো না। কিন্তু যদি কাগজগুলো থাকে তা নতুন প্রিন্সিপাল সেলও কিন্তু ওই পুরোনো কাগজের ভিত্তিতে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো তৈরি করে দেবেন। সেজন্য আমি রিকোয়েস্ট করছি সমস্ত অধ্যাপিকা যারা আছেন তাদেরকে বলবো যে সমস্ত র ডকুমেন্টগুলো আপনি কিন্তু প্রিজার্ভ করবেন, এবং ইয়ার টু ইয়ার প্রিজার্ভ করবেন, মানে সেশন একদম একাডেমিক সেশন অনুযায়ী বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেশন অনুযায়ী বা আপনার একাডেমিক ক্যালেন্ডার বা ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার অনুযায়ী পরপর সব রেডি রেখে দেবেন। সেই রেডি রেখে দেবেন, আমি একে একে বলবো। এবার চলে আসছি মেনটেনেন্স অফ গুড রিলেশন অফ অল ম্যানেজমেন্ট। আমি কলেজে কিন্তু সকলের সঙ্গে মানে ফ্রম স্মল পি টু ক্যাপিটাল পি, from small p to capital P, small p stands for the peon and the capital P stands for the principal or the TIC or the OIC in case of government college. আমি বলবো যে পিয়ন টু প্রিন্সিপাল সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতে হবে আপনাকে কলেজে ভালোভাবে কাজ করার জন্য। আপনাকে ইনোভেট করতে হবে, আপনাকে বিভিন্ন কাজ করতে হবে, ইনোভেট করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে আপনাকে কিন্তু, এবং মনে রাখতে হবে ইউ হ্যাভ টু অনার দ্য চেয়ারকে কিন্তু অনার করতে হবে, চেয়ারকে অনার করতে। ধরুন আপনার যিনি এখন টিচার ইনচার্জ আছেন বা যিনি আইকিউসি কোঅর্ডিনেটর আছেন বা যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, তাকে আপনার ভালো লাগছে না ঠিক আছে, আপনার তার চেয়ারটাকে কিন্তু অনার করতে হবে। হঠাৎ প্রিন্সিপালের ঘরে গিয়ে প্রিন্সিপালকে উল্টোপাল্টা কথা বলা কিন্তু যাবে না, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু বাট ইউ হ্যাভ টু অনার দ্য চেয়ার। খুব ভদ্রভাবে তাকে সেই স্যারকে বলতে হবে স্যার এই জিনিসটা এই হচ্ছে দেখবেন স্যার, বা তাকে অ্যাপ্রোচটা যেন পোলাইট অ্যাপ্রোচ হয়। কারণ কলেজ আমরা দেখুন দিনের সব থেকে বেশি মানে সময়টা কিন্তু আমরা নিজের বাড়িতে থাকি না, ক্রিম টাইমটা কিন্তু আমি আমার কলেজকে আমি দিই, আমার ইনস্টিটিউশনকে আমি দিই। অর্থাৎ কলেজে যদি আমি ভালোভাবে থাকতে পারি তার এফেক্ট করবে আমার বাড়িতে পরিবারে। কলেজে যদি অশান্তি হয় দেখবেন বাড়িতে এসে আপনার মিসেস বা আপনার হাজবেন্ডের সঙ্গে নানা রকম
মতপার্থক্য দেখা যাবে বা ভালো ভালো লাগবে না বাড়িতে এসে। কলেজে যদি ভালোভাবে পরিবেশ থাকে, ভালোভাবে থাকেন, দেখবেন তার এফেক্ট কিন্তু বাড়িতে এসেও পড়বে। সেজন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি, অনার দ্য চেয়ার। মনে রাখবেন, চেয়ারকে কিন্তু অনার করতে হবে। আর আর যেটা বললাম, ধরুন আরেকটা বলছি, ধরুন আমি কোনো একটা কলেজের আপনাকে ইনভাইট করেছে, যেমন আজ আমাকে ইনভাইট করেছেন আপনারা একটা লেকচার দেওয়ার জন্য। তো ধরুন আমি যদি এপিআই হিসেবে কাগজটা রাখতে চাই, আই হ্যাভ টু কিপ 2 ডকুমেন্টস। হোয়াট আর দ্য 2 ডকুমেন্টস? ফার্স্ট ডকুমেন্ট, যে লেটার অফ ইনভিটেশন ফ্রম দ্য প্রিন্সিপাল, কি না প্রিন্সিপালকে ইনভাইট করেছেন, ডক্টর পার্থ গঙ্গোপাধ্যায় ইজ রিকোয়েস্টেড টু ডেলিভার এ লেকচার অন দ্য অকেশন অফ সাচ অ্যান্ড সাচ ইভেন্ট। এবং 2 নম্বর কি? পারফরমেন্স সার্টিফিকেট। এটা হয়ে যাওয়ার পর আজকের ডেটে বা তার পরের ডেটে উনি একটা চিঠি করে জানাবেন যে পারফরমেন্স সার্টিফিকেট আপনাকে এরকম ডাকা হয়েছিল, আপনার মূল্যবান বক্তব্য খুব ভালো লেগেছে, রিসোর্স পার্সনে ছিলেন, আপনার একটা এই সার্টিফিকেট একটা করে দেওয়া। এই দুটো সার্টিফিকেট কিন্তু আপনার কাজে লাগবে কোথায়? যদি ক্যাশ প্রমোশনে আমার কাজে লাগে, ওই ক্যাশ প্রমোশনে ওই দুটো পেপার কিন্তু লাগবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এমনকি ধরুন শুধুমাত্র এই ক্যাশ প্রমোশনের এই ক্ষেত্রে না, ধরুন আমি বলছি আপনি কোনো জায়গায় পেপার প্রেজেন্ট করতে গেছেন, পেপার প্রেজেন্ট করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু পেপার প্রেজেন্টের সার্টিফিকেটটা যখন পেপার প্রেজেন্ট করে আসবেন, সার্টিফিকেট 1 কপি আপনার কাছে রাখবেন, অবশ্যই অরিজিনালটা রাখবেন, জেরক্স 3-4টে করবেন। একটা দেবেন কাকে? একটা দেবেন হেড অফ দ্য ডিপার্টমেন্টকে, তার ফাইলে রাখতে হবে। একটা দেবেন আইকিউসি কোঅর্ডিনেটরকে, একটা দেবেন প্রিন্সিপালের ফাইলে। 3টে প্যারালাল ফাইল মেনটেন হবে কিন্তু। তাহলে কি হবে? তাহলে যখন যে কাজগুলো করবেন, আপনি আপনার জন্য করছেন, অটোমেটিক সেই কাজগুলো কিন্তু কলেজের জন্য লেগে যাবে। কলেজের যে ন্যাকের জন্য যে আপনি জমা দিতে হয়, আপনি জানেন প্রতি বছর জমা দিতে হয়, আইকিউসি কোঅর্ডিনেটরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তা দেখবেন তাহলে কলেজের ন্যাকের কাজটাও এগিয়ে যাচ্ছে, আপনার কাজটাও হচ্ছে, ক্যাশের কাজটাও হচ্ছে। তারপরে কি বলছি বলুন? ফলো WBSR, মানে আপনাকে WBSR হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজের জন্য WBSR ফলো করতে হবে। আপনাদের যেহেতু সরকারি কনসার্ট কলেজ বা গভর্নমেন্ট এডেড কলেজ, সেই ক্ষেত্রে কলেজ ম্যানুয়াল আর গভর্নমেন্ট যে অর্ডারসগুলো আছে, আমি রিকোয়েস্ট করবো সেই অর্ডারগুলো কিন্তু পড়বেন। অর্ডারগুলো না পড়লে কিন্তু একটু মুশকিল হতে পারে। অর্ডারগুলো খুব পড়া দরকার আপনাদের। এবার দেখুন, প্রিপারেটরি ডে বলে যেটা আছে, মনে রাখবেন, প্রিপারেটরি ডে বলে ধরুন আমি আসবো না, কিন্তু কলেজে একটা মিটিং ডেকেছে, কলেজে ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, দেখুন আপনাকে কিন্তু সেক্ষেত্রে আসতে হবে। আমার অফ ডে, আমি পি ডে, প্রিপারেটরি ডে, আমি যাবো না, এটা কিন্তু বলা যায় না। কলেজের দরকারে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে আসা উচিত বা আসতে হবে। আমি কথাগুলো বলছি একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাগুলো আমি বলছি। পোস্ট ডক, ধরুন আপনি পিএইচডি করে জয়েন করেছেন, পোস্ট ডক করার জন্য বাইরে সুযোগ পেয়েছেন। আমি দেখেছি, বহুজনকে আমি দেখেছি যে পোস্ট ডক সুযোগ পেয়েছেন, গভর্নিং বডি চিঠি করে দিলেন, সঙ্গে সঙ্গে উনি কিন্তু বিদেশ চলে গেলেন। আমি রিকোয়েস্ট করছি, সঙ্গে সঙ্গে গভর্নিং বডিকে জানিয়ে চলে যাবেন না। আমি নিজে চোখে দেখেছি। আমি 2010 সালে একবার বিকাশ ভবনে ছিলাম এক সময়, ওএসডি অ্যান্ড এডিপিআই, 2010-এর কথা বলছি আমি, 10 বা 11 সালে কথা বলছি। আপনি অবাক হয়ে যাবেন, আমি একদিন দেখছি বাইরে একজন ম্যাডাম হাওয়াও করে কান্না করছেন 8th ফ্লোরে বিকাশ ভবনের। আমি না বেরিয়ে গেলাম যে কে কাঁদছে, কান্নাকাটি করছে, একজন ম্যাডাম কান্না, কি হয়েছে, কি ম্যাডাম, কি বৃত্তান্ত? স্যার আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। কেন? যে আমি পোস্ট ডক করে ফিরেছি, খুব হাইলি কোয়ালিফাইড, প্রচুর পেপার, বা বাড়ির বিদেশে ভালো ভালো জার্নালে ওনার পেপার। যে আমি স্যার পোস্ট ডক করতে গেছিলাম, পোস্ট ডক করার সময় আমি গভর্নিং বডির পারমিশন নিয়ে গেছি, এসে বলছে যে যেহেতু ডিপার্টমেন্ট থেকে পারমিশন নেননি, আপনি জয়েন করতে পারবেন না। কলেজ এখন আমাকে স্যার জয়েন করাচ্ছে না, জয়েন করতে পারছে না। আমি কি সমস্যায় পড়েছি, কি হবে কি না, কি বৃত্তান্ত, বুঝতে পারছেন? যার ফলে যদি আপনাকে বাইরে যেতে হয় পোস্ট ডক করতে, শুধুমাত্র গভর্নিং বডির পারমিশন নিলে হবে না, তার সঙ্গে আপনাকে কিন্তু ডিপিআইকে অ্যাপ্লাই করতে হবে, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে আপনাকে এনওসি নিয়ে আপনাকে কিন্তু বাইরে যেতে হবে। এনওসি ছাড়া বা পারমিশন ছাড়া কিন্তু চট করে যাবেন না। স্টাডি লিভের ক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে, স্টাডি লিভ না পেলে মুশকিল হয়ে যাবে। আমাদের টিচার্স কাউন্সিল আছে, টিচার্স কাউন্সিল হিসেবে আপনাদেরকে থাকতে হয়, টিচারদের যারা টিচার থাকতে হয় আমি জানি। নেক্সট স্লাইডে চলে যান। গভর্নিং বডি আছে, অন্য কোনো কলেজে গভর্নিং বডিতে আপনি মেম্বার থাকতেও পারেন, আপনাদের গভর্নিং বডিতেও আপনার আপনি নিজের টিআর মেম্বার থাকতে হয়। নেক্সট হচ্ছে সার্ভিস বুক। পরের স্লাইডে চলে যাবেন, হ্যাঁ, পরের পেজে চলে যাবেন। সার্ভিস বুক দেখুন, প্রতিটি টিচারদের কিন্তু সার্ভিস বুক থাকে, এবং সার্ভিসটা কিন্তু প্রতি বছর, হ্যাঁ, সার্ভিস বুকটা প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হওয়ার পর, সেখানে কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পর যে স্কেলটা হচ্ছে, সেই স্কেলটা লিখে দেওয়া, বা ক্যাশ প্রমোশন হলে পরে যে আপনার চেঞ্জ হচ্ছে সেটা নোট করে দেওয়া, লিভগুলো
পুরো আপডেট করে নেওয়া, এটা প্রতি বছরে কিন্তু করা উচিত প্রিন্সিপালদের, এবং তার ফটোকপি একটা আপনার কাছে রাখা দরকার, এবং এর অর্ডারও আছে যে ফটোকপি ডুপ্লিকেট কপি রাখার জন্য বা ওই সার্ভিস বুকটা রেগুলারাইজ করার জন্য। নাহলে কিন্তু কি হয়, সার্ভিস বুক পড়ে থাকে, 8 বছর 10 বছর পর বার করে করে যদি করতে যান, তখন দেখবেন 8 বছর 10 বছর আগে লিভ কি আছে খুঁজে পাবেন না, তখন আন্দাজে করতে হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই জন্য লিভ রেজিস্টার কলেজে অবশ্যই রাখা দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু সার্ভিস বুকটা আপডেট প্রতি বছর এটা রেডি করে রাখলে কলেজেরও সুবিধা, টিচারদেরও সুবিধা। ট্রান্সফার রুল সম্পর্কে আপনাদের অর্ডার নিশ্চয়ই আছে, অর্ডার জানেন। এখন আবার নিশ্চয়ই তো একটা শুনছিলাম যে আমরা জানেন পোর্টাল চালু হওয়ার কথা, এখনো চালু হয়নি, কাজেই পোর্টাল কাজ চলছিল, এবার পোর্টাল চালু হলে ট্রান্সফারের ব্যাপারটা পোর্টালের মাধ্যমে হওয়ার কথা, এখন কিন্তু সেটা কিন্তু আপডেট কোনো খবর নাই। আরটিআই অ্যাক্ট 2005 আপনি জানেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, যার ফলে আপনি যা খাতা দেখবেন, যা কাগজপত্র যা করবেন, তার ডকুমেন্টগুলো কিন্তু আপনি অফিসের মধ্যে রাখবেন, কারণ কেউ যদি আরটিআই করে কোনো কিছু জিনিস জানতে চায়, আপনাকে কিন্তু সেটা দিতে কিন্তু বাধ্য, আরটিআই উত্তর কিন্তু দিতে বাধ্য, এটা মনে রাখবেন। প্রতিটি কলেজে ডিপিআই একবার নোটিশ করেছিলেন যে কলেজে একজন থাকবেন এসপিআইও, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, আর একজন থাকবেন অ্যাপিলেট অথরিটি, একজন সাধারণভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কেলে থাকেন এসপিআইও, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, একজন অ্যাসোসিয়েট র্যাঙ্ক বা তার ঊর্ধ্বের কোনো র্যাঙ্ক, তিনি থাকেন অ্যাপিলেট অথরিটি। তাই যদি আরটিআই প্রশ্ন করে, আমাদের সেই উত্তরগুলো কিন্তু দিতে হয়। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম খুব ভালো স্কিম, জানেন তো, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা নিয়ে আমি বলছি না, খুব বিস্তরে আলোচনা, এটা নিয়ে 2 ঘন্টা আলোচনা আছে। একটা বোধহয় গভর্নমেন্ট কলেজের একটা আমি বলবো, 14 তারিখে অনলাইন আছে, যারা মন হবে জানার জন্য তারা জয়েন করবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সেখানে জেনে যাবেন। আর আগামীকালই সকাল 10টায় আমার আছে আপনার এই ফিজিক্যাল মোডে যাব, ওখানে আপনার রানী বিড়লা গার্লস কলেজ, ওখানে একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের উপরে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স প্লাস কি কি রুল আছে, কি বৃত্তান্ত, আমি একটা ইন্টারাক্টিভ সেশন করব, প্রশ্নোত্তর সেশন করব, সেখানেও কিন্তু কালকে রানী বিড়লা কলেজে কিন্তু প্রোগ্রামটা হবে। যদি কেউ আসতে চান আমাকে বলতে পারেন, রানী বিড়লা গার্লস কলেজে যোগাযোগ করতে পারেন, ঠিক, বা চলেও যেতে পারেন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এগুলো আমি আর বেশি আলোচনা করছি না। রুরাল লাইব্রেরিয়ান, আপনি জানেন লাইব্রেরিয়ানে কিন্তু টিচিং পোস্ট, এবং লাইব্রেরিয়ানে কিন্তু বিরাট রোল আছে একটা কলেজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি লাইব্রেরিয়ানের কাছে খুব কৃতি। আমি যখন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করেছিলাম, আমার মনে আছে লাইব্রেরিয়ান যিনি ছিলেন প্রথম, আমি যখন পিএইচডি কাজ আরম্ভ করছি, উনি আমাকে পুরো গাইড করলেন যে কিভাবে পেপার সার্চ করবেন, কিভাবে কি জার্নাল এখানে অ্যাক্সেস করতে পারেন, ফ্রি জার্নাল কি আছে, কিভাবে অ্যাক্সেস করা যায় কি না, কি বৃত্তান্ত, প্রভূত হেল্প করেছিলেন। যার ফলে লাইব্রেরিয়ান মানে কখনোই ভাববেন না যেমন লাইব্রেরিতে যান বই দেন আর এইটুকুই, আর কোনো গুরুত্ব নাই। লাইব্রেরিয়ান কিন্তু টিচিং পোস্ট, আমরা জানেন সেখানে কিন্তু তারা কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর স্কেলও কিন্তু তাদের মানে প্রমোশনে অ্যাসোসিয়েট প্রফেসর স্কেলও কিন্তু ওদের হয়, যার ফলে ওটা কিন্তু লাইব্রেরিয়ানকে যথাযথ গুরুত্ব দেওয়া, এবং সেটা তাদেরকে কিন্তু ওই করা উচিত, মানে মান্যতা দেওয়া উচিত, বা তাদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার আপনাকে নিজেকে আপডেট রাখার জন্য। লাইব্রেরিতে অবশ্যই যাবেন, আমরা লাইব্রেরিতে বিশেষ মনে করবেন না কিছু, লাইব্রেরিতে যাও আমরা ভুলে গেছি, খুব কম বলছি, ভুলে গেছি মানে সবাইকে বলছি না, খুব কম আমরা যাই, অনেক সময় যাওয়ার সময় পাই না, এত ক্লাস থাকে আমি জানি। আমি রিকোয়েস্ট করবো রেগুলার লাইব্রেরি ভিজিট করুন, আপডেট করুন, দেখুন কি বই আছে, ছাত্রদেরকে সেগুলো দেখান, এবং নিজেকেও কিন্তু বিভিন্ন আমাদের আপডেট হওয়ার জন্য বিভিন্ন বইগুলো কিন্তু আমাদেরকে একটু পড়াশোনা করা বা দেখাশোনা করা কিন্তু করতে হবে। আমরা অনেকেই করি, কিন্তু দেখা যায় যখন ন্যাক হয়, ন্যাকের সময় আমি নিজে লক্ষ্য করেছি যে ন্যাকের সময় টিচারদের খাতা রেডি রাখতে হবে, যে অ্যাটেন্ডেন্স মানে কোন দিনে কোন টিচার ভিজিট করেছেন সে লেখা হচ্ছে। এমন হয়ে গেছে যে পুজোর ছুটির সময় পরপর সব উনি এসছেন এবং উনি বই পড়েছেন, বই দেখেছেন, লাইব্রেরি কি ইউজ করেছেন, এমন টিচার এমন পরপর লিখে গেছে, মানে খেয়ালও করেননি কবে পুজোর ছুটি পড়ছে, কবে খুলবে, পরপর সব লিখে গেছেন। সেই খাতা পুনরায় ক্যান্সেল করতে হলো। সেরকম যেন না করতে হয়, সেই জন্য লাইব্রেরি যে ছাত্র আসে তার তো খাতা থাকে, টিচারদের একটা খাতা, এবং সেটা কিন্তু মাঝে মাঝে যাবেন এবং নোট করবেন কখন ছিলেন, কি করলেন, কি না কি বৃত্তান্ত। এটা ন্যাকের ক্ষেত্রে কাজে লাগে, আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা কাজে লাগবে। অ্যাটেস্টেশন বাই গ্রুপে অফিসার, এটা একটু বলে রাখি, যেমন কোনো জায়গায় লেখা থাকে, এখন তো আমরা তো বলি না গেজেটেড অফিসার যদি অ্যাটেস্টেশন, এখন তো সেলফ অ্যাটেস্টেশন হয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় লেখা থাকে এখনো যে অ্যাটেস্টেশন বাই গেজেটেড অফিসার অর গ্রুপে অফিসার। মনে রাখবেন গেজেটেড অফিসার টার্মটা বহুদিন চলে গেছে, কিন্তু তাও এখন লেখে অনেকে, এখন গ্রুপে অফিসার। অ্যাটেস্টেশন বাই গ্রুপে অফিসার যদি বলে, আমি রিকোয়েস্ট করব, এটা কিন্তু যদিও আপনার স্কেল গ্রুপে অফিসারের থেকে বহু গুণ বেশি, কিন্তু আপনি কিন্তু গ্রুপে অফিসার হিসাবে কিন্তু সই না করাই ভালো। অ্যাটেস্টেশন প্রিন্সিপাল বা টিআইসি অ্যাটেস্টেশন কোনগুলো করবেন,
একাডেমিক কোয়ালিফিকেশন গুলো করবেন, অথবা যেখানে লেখা থাকবে টু বি অ্যাটেস্টেড বাই দ্য লাস্ট ইনস্টিটিউশন, লাস্ট কলেজ, সেক্ষেত্রে তিনি কিন্তু সই করবেন। আদারওয়াইজ অন্য কোনো জায়গায় যেখানে টু বি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার, সেক্ষেত্রে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল যারা আছেন সেক্ষেত্রে সই না করাই ভালো। কারণ এখানে পুরো গভর্নমেন্ট অফিসার মানে হচ্ছে সরকারি, যেখানে অশোক স্তম্ভ যেখানে আছে, অশোক স্তম্ভ দিয়ে যারা জয়েন করে, যে অফিসে অশোক স্তম্ভ আছে তাদেরকে কিন্তু গ্রুপে অফিসার হিসাবে চিহ্নিত করা হয়। আপনারা জানেন, কিছু মনে করেন না আমি বাস্তব কথাটা বললাম, অনেক সময় ভুল করে আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমি অ্যাসোসিয়েট করে দিই। সব ক্ষেত্রে সবকিছু অ্যাসোসিয়েটটা কিন্তু না করাই কিন্তু শ্রেয়, যেটা আমি আইনের কথা আমি আপনাদের বললাম। রিসিভিং সেকশন, প্রতিটি কলেজে একটা রিসিভিং সেকশন থাকে এবং প্রতিটি থাকা উচিত এবং মেমো নাম্বার দেওয়া উচিত, প্রতি চিঠিতে মেমো নাম্বার থাকবে। দেখবেন মেমো নাম্বারে একটা রোস্টার একটা থাকবে ইনকামিং রেজিস্টার, একটা আউটগোয়িং রেজিস্টার। প্রতিটি আউটগোয়িং রেজিস্টারে চিঠিগুলোতে মেমো নাম্বার যেন থাকে, এটা নিশ্চয়ই কলেজে থাকে, আমরা দেখবেন। ওয়েবসাইট অফ ডিফাইন্ড অথরিটিসগুলো আপনারা প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন। আমি টিচারদেরকে বলবো, যেমন ধরুন কি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি হচ্ছে, কি বেরোচ্ছে, আপনাদের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা নজর রাখবেন। কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট, ঠিক আছে, ইউজিসির ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে ন্যাকের জন্য যে ন্যাকের আপডেট কি হচ্ছে সেইগুলোর জন্য যে ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু আমরা একটু নতুনত্বগুলো জানার জন্য কিন্তু আপনাকে আপডেট রাখার জন্য আপনাকে কিন্তু ওয়েবসাইটগুলো দেখতে হবে। আপনাকে নিজেকে কিন্তু আপডেট রাখতে হবে। দেখুন, একটা মোবাইল আমাদের যেটা কিনলাম, মোবাইল অটোমেটিক কিন্তু এই মোবাইল কিন্তু আপনার বিভিন্ন সফটওয়্যারগুলো আমাকে কিন্তু আপডেট করতে হয়। আপনাকেও কিন্তু আপনার জিনিসগুলোকে সব আপডেট করতে হবে বিভিন্ন জিওগুলোকে পড়ার মাধ্যমে। আমরা কি দেখি, যখন কোনো প্রবলেম হয়, ধরুন লিভ সংক্রান্ত বা কোনো সংক্রান্ত কোনো দরকার জানা, সঙ্গে সঙ্গে কী করে আমাদের সেই টিচার ফোন নিয়ে হ্যালো শ্যামলদা, এই রুলটা কি, এই সিসিএল কদিন পাওয়া যায়, কিভাবে কি বৃত্তান্ত কিনা। আবার শ্যামলদার প্রবলেম হলে সে আবার বিমলদাকে ফোন করে, বিমলদার ফোন হলে প্রবলেম হলে আবার সেটা সুবিরদাকে ফোন করে, সুবিরদার প্রবলেম হলে সে প্রবীরদাকে ফোন করে। প্রত্যেকের একটা দাদা বা দিদি থাকে বা কাকু বা কাকিমা থাকে, যাকে আমরা নিয়মিত ফোন করে কি হবে নিয়মগুলো আমাকে বলুন, এটা আমি কিন্তু বলি। আমি সকল টিচারদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনি ফোন করুন, দাদা দিদি কাকা কাকু প্রত্যেকে ফোন করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ফার্স্ট অফ অল প্লিজ গো থ্রু দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট অর্ডার। কি গভর্নমেন্ট অর্ডারে কি লেখা আছে দেখুন। যিনি বলছেন তিনি গভর্নমেন্ট অর্ডারের ঊর্ধ্বে না, তাকে যা বলতে হবে গভর্নমেন্ট অর্ডারের কথাই বলতে হবে। কাজেই আপনি যদি নিজে গভর্নমেন্ট অর্ডারটা পড়ে নেন, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। আপনি ফোন করুন, আমার স্বাধীনতা আছে, ফোন করেই কিন্তু সঙ্গে সঙ্গে যা বলছেন করবেন না। যদি প্রবলেমে পড়ে যান, তখন সেই দাদা বলবে না আমি তো এটা বলিনি, যার ফলে আপনি কিন্তু নিজে অর্ডারটা করে কাজ করবেন। ইনকাম ট্যাক্সের জন্য ফাইল যেটা করার জন্য যা যা করার করবেন, HR ডিক্লারেশন, আপনি হাউস ওয়াইফ যান, হাজব্যান্ড ও ওয়াইফ যদি সার্ভিসে থাকেন HR ডিক্লারেশন দিতে হয়। ডিসিপ্লিনারি মেজার্স মনে রাখবেন, যদি যে আমাদের কোড অফ কন্ডাক্ট যে রুলগুলো আছে সেই রুলগুলো যদি আমি না মানি, আমাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস কিন্তু চালু হতে পারে, ডিসিপ্লিনারি প্রসিডিংস চালু হতে পারে। এটা নিয়ে আমার এখানে ডিটেল আলোচনা করছি না, এটা অন্য জায়গায় আলোচনা করার বিষয়, অন্য সাবজেক্ট একটা। জাস্ট আমি বলে রাখলাম, এগুলো কিন্তু টিচারদের ডিউটিগুলোর মধ্যে সব জেনে রাখা দরকার। নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। এবার চলে আসি, দেখুন নেক্সট স্লাইড চলে আসুন। এবার দেখবেন এইখানে, এইখানে না লিভ রুলস, লিভ রুল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর করে, এইটা প্রথমটা হবে লিভ রুল। এটা লিভ রুলস, এটা গভর্নমেন্ট এডেড না, গভর্নমেন্ট কলেজের জন্য এই রুলগুলো আছে। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজের জন্য এতগুলো লিভ আছে। এটা নিয়ে যেমন হাফ ডে সিএল আছে গভর্নমেন্টে আছে, কিন্তু এডেড বা স্পন্সর্ড কলেজে হাফ ডে সিএলটা নাই, ঠিক আছে। এটাকে একদম ইগনোর করবেন। আমি রিকোয়েস্ট করবো এই পাতাটাকে, 5 নম্বর পাতাটাকে আপনারা কিন্তু ইগনোর করবেন। আমরা ভুল করে এটা গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড করা আছে, আমার কারেকশন করার আজকে আর একদম সময় পাইনি। প্লিজ কোনো মার্জনা, আমার ভুলটা মার্জনা করে দেবেন। এই পাতাটাকে হয় একটু ডিলিট করে দেবেন বা একটু ওই জায়গাটায় চেঞ্জ করে নেবেন। বেশ, নেক্সট পেজ। নেক্সট পেজে বলছেন লিভ রুল। এবার লিভ রুল আপনাদের জন্য গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ টিচারদের জন্য লিভ রুল। এই লিভ রুল, তখন এই লিভ রুল নিয়ে একটা আমার সেশন, প্রায় 2 ঘন্টার সেশন একটা হয় সাধারণত কলেজ টিচারদের জন্য, এবং সেইটা সম্ভবত 18 তারিখে একটা হবে অনলাইনে। যাদের মন হবে তারা শুনবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ওটা সম্ভবত মুর্শিদাবাদ জেলার 3টে বা 4টে বা 5টা কলেজ একসঙ্গে করছে, বুঝতে পেরেছি, মুর্শিদাবাদ জেলার। কাজেই লিভ রুলের উপর ডিটেল আলোচনা হবে, এখানে আমি ডিটেল বলছি না। এতগুলো লিভ রুল মনে রাখবেন। এখন গোটা পশ্চিমবঙ্গে যত এডেড কলেজ আছে সেই কলেজগুলো কিন্তু একটা লিভ রুলে বাধা আছে। 762 ইডিয়ান সিএস, 762 ইডিয়ান সিএস, ডেটেড লেখা আছে 3 ডিসেম্বর 2009।
এই নিয়ে যে ইউনিফর্ম লিভগুলোর যে অর্ডার বলা আছে, সেক্ষেত্রে বলা আছে কি কি লিভ পাবে: ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, স্টাডি লিভ, অন ডিউটি অ্যাবসেন্স, স্পেশাল স্টাডি লিভ, ম্যাটার্নিটি লিভ, কোয়ারেন্টাইন লিভ, মেডিকেল লিভ, কমিটেড লিভ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, লিভ নট ডিউ, স্পেশাল ডিসেবিলিটি লিভ, RCCL। এগুলো ডিটেল আমি আলোচনা করছি না, তা মনে রাখবেন, নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। আমরা করি কি সাধারণভাবে, আর শরীর ভালো লাগছে না, প্রচুর ক্লাস আছে, আজকে যাবো না, আজকে গেলাম না, কাউকে বললামও না, পরদিনকে নিজে নিজে সিএল লিখে দিলাম। মনে রাখবেন, অ্যাটেন্ডেন্স খাতাতে সিএল বা কি অ্যাবসেন্ট কিন্তু ML হবে, এটা সিএল হবে, এটা লেখার কিন্তু টিচার কিন্তু লিখতে পারেন না নিয়ম অনুযায়ী, কারণ ওটাকে ফিল আপ করার সামনে সই করবেন, বা সই না করলে তার জায়গাটার দায়িত্ব হচ্ছে কিন্তু প্রিন্সিপালের। মনে রাখবেন, ক্যাজুয়াল লিভ নিতে গেলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়, প্রতিটি লিভের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এবং ছুটি আছে মানে ক্যাজুয়াল লিভ নিয়ে নেবো, কলেজ কিছু করতে পারবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। এখন সেদিন সিএল নিচ্ছেন, তখন ইমার্জেন্সি কাজ, আপনি এলেন না, সেটা কিন্তু করা যাবে না। সেটা কোনো একটা কারণ হলে আপনার চিঠি করতে হবে, জানাতে হবে, অথবা এটি মনে করলে স্যাংশন করবেন। এবার মনে রাখবেন যে টিচারদের জন্য করবেন লিভ স্যাংশন করবেন, টিচার ক্যাজুয়াল লিভ স্যাংশন করবেন টিচারদের জন্য প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল যদি ক্যাজুয়াল লিভ দিতে চায়, সেটা গভর্নিং বডির প্রেসিডেন্টকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, এটা মনে রাখবেন। টিচারদের ক্ষেত্রে সিএল অ্যাপ্রুভ করবেন কলেজের প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ। অন দ্য আদার হ্যান্ড, টিচার ইনচার্জ বা প্রিন্সিপালের সিএল অ্যাপ্রুভ করবেন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। এবং অন্যান্য সমস্ত লিভগুলো, অল লিভস মাস্ট বি স্যাংশন বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট বডি, জিবি অফ দ্য কলেজকে দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে। এগুলো নিয়ে ডিটেল আমি বলছি না, ডিটেল পরে আলোচনার জায়গায় আলোচনা করবো। পরের পাতা। হ্যাঁ, এরকম HRDC আমরা জানি, HRDC হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার, যেটা ছিল আগে একাডেমিক স্টাফ কলেজ, আপনারা জানেন ক্যাসের জন্য আমাকে OP RC সব করতে হয়, নানা রকম কোর্সগুলো আছে, ঠিক আছে। আমরা জানি OP RC, আগে OP তারপরে RC আমরা বলি সাধারণভাবে, কিন্তু মনে রাখবেন, যদি কোনো কারণে কোনো টিচারের OP করা হয়নি আর ক্যাশ চলে এসছে, RC সুযোগ পাচ্ছেন, RC কিন্তু আগে করতেও পারেন। এই না যে আপনাকে RC আগে করা যাবে না, এরকম কোনো কিছু নাই, OPটাই করার কথা। কিন্তু কোনো কারণে OP যদি চান্স না পান, RC চান্স পান, RC আগে করতেও পারেন যদি গভর্নিং বডি আপনাকে অ্যালাউ করে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এবং আপনি কিছু কিছু আমাদের মনে প্রশ্ন জাগে, অ্যাসোসিয়েট প্রফেসর কি পার্টিসিপেট করতে পারে RC-তে? হ্যাঁ, করতেই পারে, যদি কলেজ গভর্নিং বডি ছাড়াকে করতেই পারে। এগুলো সব মনে রাখবেন, এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করছি না। এগুলো OP RC-র ব্যাপারে আমি আলাদা কোনো সেশন আছে, আমি টাচ করা আছে, পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। পরের পাতায় চলে আসুন। হ্যাঁ, কাউন্টিং অফ পাস সার্ভিস। ধরুন আপনি এখন সরকারি পনসট বা সরকারি এডেড কলেজে, সাহায্যপ্রাপ্ত কলেজে আমি জয়েন করেছি। আগে ধরুন ছিলেন আপনি ধরুন স্কুলে, বা আগে ছিলেন ধরুন কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে, DRDO-তে ছিলেন, বা আগে ধরুন ছিলেন কোনো গভর্নমেন্ট কলেজে, বাড়ির কাছে আসার জন্য আপনি এডেড কলেজে চলে এসেছেন, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আপনি বা আমি এখন ধরুন কলেজ, এডেড কলেজে আছেন, গভর্নমেন্ট কলেজে যেতে চাইছেন, বা গভর্নমেন্ট কলেজে আছেন, ইউনিভার্সিটি যাচ্ছেন, প্রাইভেট মানে এডেড কলেজে আছে, ইউনিভার্সিটি যাচ্ছেন, প্রাইভেট কলেজে ছিলেন, গভর্নমেন্ট এডেড কলেজে আসছেন, এসব ক্ষেত্রে কাউন্টিং অফ পাস সার্ভিস, কাউন্টিং অফ পাস সার্ভিস, কাউন্টিং মানে প্রিভিয়াস সার্ভিসটাকে কাউন্ট করা। মনে রাখবেন, প্রিভিয়াস সার্ভিসকে যদি আপনি কাউন্ট করতে হয়, সেক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে থ্রু প্রপার চ্যানেল। কাউন্টিং অফ পাস সার্ভিস হয় তিনটে ক্ষেত্রে। ফার্স্ট ক্ষেত্রে কাউন্টিং অফ পাস সার্ভিস টুয়ার্ডস পে প্রোটেকশন, কাউন্টিং অফ পাস সার্ভিস টুয়ার্ডস ক্যাশ বেনিফিট, অ্যান্ড কাউন্টিং অফ পাস সার্ভিস টুয়ার্ডস পেনশনারি বেনিফিট। তিনটে। কাউন্টিং অফ পাস সার্ভিস হয় পে প্রোটেকশনের জন্য হতে পারে, যে আগে যেখানে ছিলেন তার থেকে মাইনে কমে গেছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, ক্যাশ বেনিফিট এবং পেনশনারি বেনিফিট। তো ক্যাশ বেনিফিট পেতে গেলে কিন্তু আগে যে জায়গায় যে চাকরিটা করতেন ওই স্কেল এই স্কেল সেম হতে হবে, এবং সেক্ষেত্রে প্রাইভেট কলেজ হলেও হবে। কিন্তু ধরুন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে জয়েন করেছেন, সেখান থেকে আপনি 4 বছর চাকরি করে এখানে এসেছেন, তাহলে কিন্তু একদম 5 বছর যে নিয়ম আছে, 4 বছর 5 বছর 6 বছর যে নিয়মগুলো আছে, যে নিয়মগুলো আপনার আছে, মানে পিএইচডি থাকলে পিএইচডি না থাকলে আমরা জানেন কোন সময় কি কি ক্যাশগুলো হয়, সেগুলো কিন্তু ওগুলো পেতে পারেন, কিন্তু তার কন্ডিশন আছে, কন্ডিশনগুলো কিন্তু স্যাটিসফাই করতে হবে।
স্যাটিসফাই করলে কিন্তু প্রাইভেট কলেজ থেকে এডেড কলেজেও কিন্তু আপনি পে প্রফেশন পেতে পারেন, বা রিসার্চ ল্যাবে যেগুলো জারি করতেন সেগুলো থেকেও পেতে পারেন। তো আমি যদি পেতে চান কলেজকে অ্যাপ্লাই করবেন, কলেজ অথরিটি গভর্নিং বডি মিটিং করে সমস্ত পেপার্স, সার্ভিস বুকের জেরক্স, আগে সার্ভিস বুক, এই সার্ভিস বুকের জেরক্স, সমস্ত পেপার্স, কবে জয়েন করেছেন, কবে রিলিজ নিয়েছেন, কবে জয়েন করেছেন, পারমিশন নিয়েছেন কিনা আগে কলেজ থেকে বা আগের স্কুল থেকে, ইনস্টিটিউট থেকে, এই নিয়ে আপনাকে দিতে হবে প্রিন্সিপালকে। প্রিন্সিপাল গভর্নিং বডিতে পাস করবেন, পেশ করে সেটা ডিপিআইকে পাঠাবেন, ডিপিআই থেকে ডিপার্টমেন্টে পাঠাবে, ডিপার্টমেন্ট থেকে যদি অর্ডার হয় সেক্ষেত্রে আমরা কাউন্টিং অফ পাস সার্ভিস টুয়ার্ডস আপনি বেনিফিটগুলো পাবেন। ঠিক আছে, আমি নিজে আগে এডেড কলেজে ছিলাম, ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজে ছিলাম, সেখান থেকে যখন সরকারি কলেজে আমি এলাম আমি কিন্তু তার ক্যাশ বেনিফিট পেয়েছি, আমি তার পেনশনারি বেনিফিট পেয়েছি। ঠিক আছে, কাজেই আপনারাও কিন্তু পেতে পারেন অন্য কোনো সার্ভিস থেকে এলে। নেক্সট, হ্যাঁ নেক্সট, দেখুন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের টিচারদের কাজ করতে হয় কোথায় বলুন, ডিপার্টমেন্টে কাজ করতে হয়। সেখানে কে থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকেন, অ্যাসোসিয়েট প্রফেসর থাকেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন, স্যাক্ট থাকেন, স্টেট এডেড কলেজ টিচার। আগে যেমন সিডাব্লিউটিটি বা পিটিটি ছিল, পার্ট টাইম টিচার বা কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার, এখন তো স্যাক্ট হয়ে গেছে, গেস্ট টিচারের কোনো কনসেপ্ট নাই, এনাদের নিয়ে হয়। এবার কিন্তু আমি বলবো প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু মিটিং করা উচিত, এগুলো কিন্তু ন্যাকের কাজে লাগবে, ন্যাকের ক্ষেত্রেও কাজে লাগবে। ডিপার্টমেন্টের মিটিং হবে, মিটিংয়ে ধরুন ক্লাস শুরু সেমিস্টারের আগে কোন কোন স্যার কোন কোন চ্যাপ্টার কোন কোন জিনিস পড়াবেন তার পুরো মানে সেমিস্টার ওয়াইজ কিন্তু একটা লেখা থাকবে, এবং মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে, এবং সেটা কিন্তু ওই কপি রেজুলেশন করা থাকবে, এবং সেটা কিন্তু একদম হওয়ার পরে তারপর সিলেবাস শেষ হয়ে গেল, সব টিচাররা জানিয়ে দেবেন, রেজুলেশন করে সেটা কিন্তু প্রিন্সিপালকে জমা দেবেন। এটা হচ্ছে একাডেমিক অডিট, বিশেষ করে একাডেমিক অডিট। একাডেমিক যা যা আমার দায়িত্ব ছিল সেগুলো আমি পড়ালাম কিনা, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ডিপার্টমেন্টের নোটিশ বোর্ড থাকলে খুব ভালো হয়, ডিপার্টমেন্টের নিজস্ব নোটিশ বোর্ড থাকবে, ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডগুলো সেখানে দেবে। ডিপার্টমেন্টের একটা পিয়ন বুক থাকলে খুব ভালো হয়, যা যা হবে অফিসে যা জমা দিতে পারবে পিয়ন বুকের মাধ্যমে জমা দেবে, তার রেকর্ডগুলো সব থাকবে। মনিটরিং অফ স্টুডেন্টসদের মনিটরিং করার জন্য খুব ভালো সুযোগ। ধরুন আপনার কলেজে 4 জন টিচার আছেন একটা সাবজেক্ট, অধ্যাপক আছেন, এবার 40 জন ধরুন টিচার আছে, বা 60 জন ছাত্র আছে অনার্স জায়গাতে, তাহলে 4 জন টিচার, অর্থাৎ 15 জন ছাত্রকে একজন করে টিচার মনিটর করবেন। 15 মানে ইন্টু 4 সমান 60। এই মনিটরিং অফ স্টুডেন্টস কিন্তু খুব দরকার। ওই তাহলে কি হবে, টোটাল ছাত্রগুলোকে একদম পুরো মানে 15 জন ছাত্রের দায়িত্বে একজন টিচারের, আবার 15 জনের একজন, এইভাবে 7 জন ছাত্র কিন্তু মনিটরিং করতে পারবেন। আমি ডিটেল বলছি না, নিশ্চয়ই কথা থেকে বুঝতে পারছেন কি বলতে চাইছি, এটা নিয়ে ডিটেল বলা যায়, আপনারা জানেন, আমি জাস্ট টাচ করে দিলাম, একটু বললেই আমার মনে পড়ে যাবে। আপনার কোনো ডিপার্টমেন্টে ধরুন কোনো টিচার, ধরুন এনএসএস এর দায়িত্বে আছেন, বা স্পোর্টসের কনভেনার, বা ধরুন মানে এনসিসির এএন অফিসার, তা মনে রাখবেন, আমরা অনেক সময় বলি এই ডিপার্টমেন্টে কাজ করে লাভ নাই, ডিপার্টমেন্টে কাজ করো, ওসব করে কি হবে, কি বৃত্তান্ত, কি না। মনে রাখবেন, যদি আপনার টিচার ক্লাস করার পর যদি এক্সট্রা রেসপন্সিবিলিটিস নেন, তাহলে মনে রাখবেন সেটা কিন্তু আপনার ডিপার্টমেন্টের একটা আলাদা একটা আপনার কিন্তু মানে পালক, তিনি কিন্তু fetched to the department, enhance and it enhances the departmental position in the acquisition of মনে রাখবেন, ফেদার একটা অ্যাড করে, ফেদার টু দ্য ডিপার্টমেন্ট, এটা কিন্তু মনে রাখবেন। আর একাডেমিক অডিট করা উচিত ডিপার্টমেন্টে, অর্থাৎ কতগুলো ক্লাস ছিল, যা কার কি খাতা দেওয়ার কথা ছিল দেখেছেন কিনা, তার কাগজগুলো যেন সব থাকে। হ্যাঁ, খাতা দিয়েছিলেন, খাতা যখন দেওয়া হয় আমরা সই করে দিই না, হ্যাঁ উনি খাতা নিয়ে গেলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাজ কিন্তু, বা এক্সাম সেকশনের কাজ, তো ওনাকে এই খাতা দেওয়া হলো, আবার ফেরত জমা দেওয়ার পর জমা নেওয়া হলো, এটা এই খাতাগুলো তো রাখতে হয় ডিপার্টমেন্টে, যার ফলে একাডেমিক অডিটটা কিন্তু হওয়া দরকার। নেক্সট, এবার চলে আসছে আসল জায়গায়। এবার ফার্নিশিং অ্যান্ড কিপিং রেকর্ডস, এগুলো আমি আলোচনা করছি না, এগুলো সব আমি লেখা আছে পরপর, কিভাবে রেকর্ডসগুলো রাখবেন আমি নোট করে দিয়েছি, এগুলো আপনারা ইংরেজি করতে পারেন। এর মধ্যে আছে কিছু করোনা সেশনের সময় এটা কিছু ম্যাটার ছিল, করোনা সেশনের সময় কিভাবে রেকর্ড ফার্নিশ করবেন সেটাও কিন্তু কিছু কিছু আমার এখানে সব দেওয়া আছে, সব দেখে নেবেন। পরে এগিয়ে যান, পরপর কয়েকটা পাতে চলে যান, এগুলো সব দেখে নেবেন। হ্যাঁ, এগুলো কিছু বলার নাই, এগুলো পড়লেই পেয়ে যাবেন। আমি আসল ক্যাশে চলে যাই এবার। হ্যাঁ, রিফ্লেকশন অ্যাক্টিভিটিস, হ্যাঁ এইটা রিফ্লেকশন অফ অ্যাক্টিভিটিস ইন ক্যাশ। ঠিক আছে, আমরা জানি জাস্ট আফটার জয়নিং অর স্টার্টিং অফ অ্যাসেসমেন্ট পিরিয়ড, জাস্ট টু ফিল কি করতে হয়, PBAS
PBS Part A and give reflection of each activities after its concurrence category 3 of Part B. আমি এগুলো বলে দিচ্ছি, এটা এগিয়ে যান। হ্যাঁ, এটা আস্তে 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 হ্যাঁ, এই আস্তে আস্তে যান। হ্যাঁ, এবার চলে আসুন। হ্যাঁ, একদম এখানে চলে আসি, আমি আসল জায়গায় চলে আসি। পারফরমেন্স PBAS আমরা জানি, PBS এর ফুল ফর্ম জানি, পারফরমেন্স বেসড অ্যাপ্রাইজার সিস্টেম। আমাদের এখন যা সিস্টেম আছে পারফরমেন্স বেসড অ্যাপ্রাইজার সিস্টেম। আমাদের দেখুন যে আপনার যদি ক্যাশ ডিউ ডেট হয় অন অর আফটার, ডিউ ডেট হচ্ছে 30/10, তাহলে কিন্তু আপনার 30th জুন 2010, বাট বিফোর 7 ডিসেম্বর 2017, মানে অর্থাৎ বুঝতেই পারছেন মানে 30/6/2010 থেকে 30 জুন 2010 থেকে 7ই ডিসেম্বর 2017 এর মধ্যে যদি আমাদের ডিউ ডেট হয়, সেক্ষেত্রে আপনাকে কিভাবে করতে হবে কিনা কি বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো। বা 7ই ডিসেম্বর পরে যদি হয়, নতুন যে ক্যাশ প্রমোশনের যে মেথড রয়েছে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমি বলে দিচ্ছি টোটালটা কিভাবে কি হবে কি পরের কথা। হ্যাঁ, এরকম ইউজিসি এখনো যেটা আছে, ইউজিসি গাইডলাইন 2016 4th অ্যামেন্ডমেন্ট 11 জুলাই 2016 বেরিয়েছে। জিও নাম্বার 1373 ইন্ডিয়ান CS, এই ক্যাশে অর্ডারই এখন ক্যাশ হচ্ছে। 2018 ইউজিসি রেগুলেশন কিন্তু এখনো বেরোয়নি, তবে যে কোনো দিন বেরোবে, কিন্তু যে কোনো দিন বেরোবে। যখনই বেরোবে তখন তাতে লেখা থাকবে কবে থেকে সেই মেথডটা চালু, সেটা রুলটা চালু হচ্ছে এবং কিভাবে হচ্ছে। না বেরোনো পর্যন্ত আমি কিছু মন্তব্য করব না, তবে বেরোবে, রেডি, আন্ডার প্রসেস চলছে। নিশ্চয়ই ইউসি 18 বেরোবে, এখনো বেরোয়নি, এটা মনে রাখবেন, এখনো বেরোয়নি। বেরোলে কথা বলবো, ওটা নিয়ে বলবো না। যেহেতু বেরোয়নি, ইউসি 18 নিয়ে কোনো কথা বলবো না। যা বেরিয়েছে ইউসি 16 সেটা নিয়ে গাইডলাইন, যেটা মাধ্যমে ক্যাশ হচ্ছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো। নেক্সট পেজ। এবার দেখুন কি বলেছে, দেখুন প্রসিডিওর ফর প্রমোশন আন্ডার ক্যাশ। দেখুন আমরা অনেকে বলি যে আমার ক্যাশ ডিউ হয়ে গেছে, আমার ক্যাশ হচ্ছে 20 সালে, 25 সাল হয়েছে, এখন আমার কি বলবো, মানে আমার প্রমোশন হচ্ছে না। সব দোষটা কিন্তু কলেজকে বা সরকারকে দেওয়া যাবে না, বা ডিপিআই কে দেওয়া যাবে না। কারণটা কি বলুন তো, আমার যে আমার ক্যাশ করার দায়িত্ব আমার, আমার মানে নিজের, অর্থাৎ নিজেকে সঠিক সময়ের মধ্যে ওই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 নির্দিষ্ট যে নাম্বারগুলো আছে, সেই পয়েন্টগুলো আছে এপিআইটিকে তুলতে হবে। এপিআই না তুলতে আপনার প্রমোশন হবে না। এবং তার জন্য কি করতে হয়, আপনার কাজ প্রথমে PBAS এর যে ফরম্যাট ফিল আপ করতে হবে। ফিল আপ করে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 ফিল আপ করে যখন আপনার উইথ অল পেপারস কিন্তু আপনার সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দেওয়ার পরে কিন্তু আইকিউসি কোঅর্ডিনেটরকে আপনি জমা দেবেন। আইকিউসি কোঅর্ডিনেটরের রোল বিরাট। আইকিউসি কোঅর্ডিনেটরের সই না করলে প্রিন্সিপাল সই করতে পারবেন না। মন দিয়ে শুনুন, আইকিউসি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যিনি কোঅর্ডিনেটর, তিনি আগে ক্যাশের ফাইল সই করবেন, তারপর সেটা যাবে প্রিন্সিপালের কাছে। তারপর প্রিন্সিপাল কাছে সই করার পর গভর্নিং বডি মিটিং ডাকবেন। মিটিং ডেকে উনি সিদ্ধান্ত নেবেন এনার ক্যাশ প্রমোশন ডিউ হয়েছে। একজন ডিপিআইকে ডিপিআই নমিনি এবং ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি নমিনির জন্য উনি চিঠি করবেন, ভিজিকে চিঠি করবেন। সেই চিঠিগুলো আসার পর তারপর স্ক্রিনিং কমিটি বা সিলেকশন কমিটি তৈরি হবে। স্ক্রিনিং কাম ইভালুয়েশন কমিটি মানে বুঝতেই পারছেন, স্টেজ 1 থেকে স্টেজ 2, স্টেজ 2 থেকে মানে স্টেজ 3, আর যখন আপনি অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য যেটা হবেন স্টেজ 3 থেকে স্টেজ 4, সেটা কিন্তু স্টেজ 2 থেকে অ্যাসোসিয়েট প্রফেসর ক্ষেত্রে হবে কিন্তু আপনার সিলেকশন কমিটি। আর বাদবাকি ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং কাম ইভালুয়েশন কমিটি। সেখানে গভর্নিং বডি মিটিং ডাকতে হবে এবং সেখানে মিটিং ডাকার পরে সেগুলো সব জমা দিতে হবে ফিক্সেশনের জন্য, ডিপিআই কাছে জমা দিতে হবে। এবং জমা দেওয়ার আগেও যে নানা রকম পার্ট A, পার্ট B, পার্ট C, পার্ট D এরকম পার্ট আছে, পার্টগুলো একটা পার্ট D ফর্মটাকে আবার ফিল আপ করে গভর্নিং বডি প্রেসিডেন্টের সই করে এগুলো সব কিন্তু জমা দিতে হয় ডিপিআইকে। ডিপিআই তখন সেটাকে ফিক্সেশন করে তারপরে চিঠি পাঠান আপনাদের কাছে, তারপর সেটা আপনাদের স্যালারি হয় ইত্যাদি হয়, ইনক্রিমেন্ট হয়ে যায় এবং তখন বেড়ে যায়, তখন আপনাদের মানে স্কেলটা বেড়ে যায়। নেক্সট। হ্যাঁ, আমরা জানি, দেখুন যে পিএইচডি নিয়ে যদি জয়েন করে 4 বছরের মধ্যে ফার্স্ট প্রমোশনটা হয়, না এমফিল আর ইকুইভ্যালেন্ট নিয়ে জয়েন করলে 5 বছরের প্রমোশন হয়, এবং উইদাউট পিএইচডি হলে বা এমফিল হলে 6 বছরের হয়। তো 4, 5, 6 কিন্তু স্টেজ 1 থেকে স্টেজ 2, স্টেজ 2 থেকে স্টেজ 3,
5 বছর টাইম লাগে, এটা ফিক্সড। এটা পিএইচডি করলেও ফিক্সড, না করলেও ফিক্সড। পিএইচডি বা এমফিল করার জন্য স্টেজ 1 থেকে স্টেজ 2 কিন্তু আমরা সুযোগটা পাই। আর স্টেজ 3 থেকে 4 এর ক্ষেত্রে 3 বছর, অর্থাৎ মিনিমাম পিএইচডি হয়ে যদি জয়েন করে 12 বছর আগে কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবে না। 4 + 5 + 3 12 বছর। আর এমফিল থাকলে 13 বছর, আর উইদাউট পিএইচডি এমফিল হলে 14 বছর। ঠিক আছে, নেক্সট। এবার আমরা জানি স্টেজ 1 থেকে স্টেজ 2 এলিজিবিলিটি হচ্ছে একটা ওপি একটা আরসি করতে হয়। স্টেজ 2 থেকে 3 একটা আরসি আর ইকুইভ্যালেন্ট করতে হয়। স্টেজ 3 থেকে 4 একটা আরসি আর ইকুইভ্যালেন্ট করতে হয়। ঠিক আছে, এগুলো আমরা সব জানি। আরসি আর ইকুইভ্যালেন্ট শর্ট টার্ম কোর্স এগুলো আমাদের করতে হয়। তবে কতদিনে করতে হয় আমি বলবো, যত বেশি মিনিমাম 14 দিনে করবেন, 21 দিনে করতে পারলে আরো ভালো। 2 থেকে 3 21 দিনে করবেন। ঠিক আছে, শর্ট টার্ম কোর্স ভেবে 7 দিনে না করাই ভালো। আর যা করবেন ওপিআরসি যা করবেন সব এইচপি এইচডিআরসি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার, হিউম্যান রিসোর্স এইচআরডিসি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার থেকে করবেন, একদম অথরাইজড। আমরা জানেন ওয়েস্ট বেঙ্গল আছে, ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে। এই জায়গা থেকে করলে খুব ভালো হয়, কে কোনো প্রশ্ন করবে না। তো বাইরে থেকে করলে হবে না কখনোই বলবো না, কিন্তু সেটা যেন একদম এইচআরডিসি সার্টিফিকেট হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এইচআরডিসি সার্টিফিকেট এখন অনলাইনে হচ্ছে, আমরা জানেন। আমার বোধহয় এই কিছুদিন পরেই আমার একটা বর্ধমান ইউনিভার্সিটিতে ওপিতে আমি ক্লাস নেবো, মানে একটা সেশন থাকবে না, 3 ঘন্টার সেশন থাকবে। সেক্ষেত্রে আমি তাদের কিছু বলবো, সেক্ষেত্রে অনলাইনে বলবো, কাজে অনলাইনেও কিন্তু হচ্ছে, অনলাইনেও কিন্তু করলে কোনো আপত্তি নেই। তার জন্য রেসপেক্টিভ গভর্নমেন্ট অর্ডারে বেরিয়ে গেছে, কিন্তু এইচআরডিসি থেকে করতেই হবে, এটা মনে রাখবেন। নেক্সট পেজ। একটা প্রশ্ন, ওই ধরুন জয়েনিং এর পর আমি ধরুন আমার 5 বছরে আমার পিএইচডি অ্যাওয়ার্ডেড হলাম, তাহলে ওই আমার ক্যাশ ডিউ ওই 5 বছর থেকেই কাউন্ট হবে তো ফার্স্ট প্রমোশনটা? একদম 5 বছর থেকেই হবে। হবে 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 হবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যেদিন হবে সেদিন থেকে হবে। এবার দেখুন এগুলো সব লেখা আছে, আমি এগুলো আর বলছি না, এগুলো এগিয়ে যান, এগুলো এগিয়ে যান। হ্যাঁ দান এপিআই বিফোর 8, 12, 17 হলে ক্যালকুলেশন হবে 8, 12, 17 অনওয়ার্ডস, ক্যাটাগরি 1, 2, 3 ওল্ড ফরম্যাট হবে। আর যদি এরকম বুঝতে পারছেন না, বাঁদিকটা দেখুন, বাঁদিকে লেখা আছে কি বলুন, অ্যাপ্লিকেশন বিফোর 8, 12, 17 যদি হয় তাহলে ওল্ড ফরম্যাটে হবে, মানে ক্যাটাগরি 1, 2, 3। আর যদি 8, 12, 17 পরে প্রমোশন ডেট হয়, তা ক্যাটাগরি 1, 2, 3 নিউ ফরম্যাটে আপনাকে ফিল আপ করতে হবে। তা ক্যাটাগরি এপিআই ফর সি ওল্ড আর ফরম্যাট অফ ওল্ড, এটা মনে রাখবেন কিন্তু। মানে আগেকার হলে আগেকার ওতে করতে হবে, আর 8, 12 থেকে হলে নতুন ফরম্যাটে করতে হবে। আমি বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি, এগুলো সব জানেন। এখন হয়ে গেছে যেটা নতুন হচ্ছে, যেটা হয়ে গেছে আমরা ইন টার্মস অফ আওয়ার্স ক্যালকুলেশন হবে সব কিছু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চলে আসুন ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 দেখুন, যে এখানে কিন্তু আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কিন্তু ডাইরেক্ট টিচিং আওয়ার্স পার উইক 16 ঘন্টা করে ক্লাস নেওয়ার কথা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 14 ঘন্টা, প্রফেসরের 14 ঘন্টা, এটা হচ্ছে নিয়ম। প্রফেসরটা কেন দেওয়া আছে আমরা জানেন, সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু প্রফেসর পোস্ট আছে, তাদের ক্ষেত্রে তো এপিআই লাগতে পারে ভবিষ্যতে, কোনো ধরুন তারা প্রিন্সিপালে অ্যাপ্লাই করছেন বা কোনো কাজে লাগছেন, সেই জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভাবতে পারেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেন লিখেছে, তাদেরও তো লাগতে পারে, সেই জন্য কিন্তু এটা সকলের জন্য লেখা আছে। এবং ক্যালকুলেশন করা হয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কি অ্যাকচুয়াল আওয়ার স্পেন্ড কত ঘন্টা পড়েছে বাই 7.5, ম্যাক্সিমাম কিন্তু 70 টিচিং আওয়ার্সে আছে। আর ফর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকচুয়াল আওয়ার্স স্পেন্ড বাই 7.75, ম্যাক্সিমাম স্কোর কিন্তু 60। এইভাবে কিন্তু করা আছে ক্যাটাগরি 1 ডাইরেক্ট টিচিং, যেগুলো ক্লাস নেওয়া হয়, অর্থাৎ যা ক্লাস নেওয়া হয়, কত ঘন্টা ক্লাস নেয় একটা বছরে, ওরা কিন্তু আমরা কত আওয়ার কত ঘন্টা করছেন সেটা কিন্তু রেকর্ড রাখতে হবে। এই রেকর্ডের ভিত্তিতে কিন্তু আমরা ক্লাস হবে। ক্লাস কম নিলে ক্লাস হবে না, ক্লাসটা কিন্তু মাথায় রাখতে হবে কতগুলো ক্লাস দিতে হবে কিনা কি মিথ্যা। আমরা ক্যালকুলেশনে বাড়িতে বসে দেখে নেবেন যে এপিআই হতে গেলে মানে আমরা কত আপনার দরকার, মিনিমাম ম্যাক্সিমাম স্কোর 70, পরে আমি বলছি কত মিনিমাম আমরা লাগে। ক্যাটাগরি 1-এ কিন্তু টিচিং অ্যাপটিটিউডে টিচিংয়ে আছে 70, টিচিংয়ে আছে 70। নেক্সট এবার ক্যাটাগরি 1-এ আরেকটা পার্ট আছে, আপনারা জানেন ক্যাটাগরি 1-এ আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কোন এক্সামিনেশন ডিউটিজ including question setting, all types of examination, evaluation, all examinations, invigilation, all examinations, and এগুলোর জন্য কি আমাকে ফলো রেসপেক্টিভ অর্ডার করা আছে। যে ধরুন প্রশ্ন করার জন্য কত নম্বরে প্রশ্ন করলে কত ঘন্টা আপনার হিসাবে ট্রিট হবে,
পরিষ্কার কিন্তু করা আছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এগুলো আপনারা জানেন। এবং খাতা দেখার ক্ষেত্রে যে কত নম্বরের কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল, কতগুলো খাওয়া দেখছেন, আপ টু 100 খাওয়া দেখলে 100 নাম্বার হলে কি পরিষ্কার, কিন্তু এটা একটা রেসপেক্টিভ গভর্নিং অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার আছে। আমি রিকোয়েস্ট করছি অর্ডারটা আপনারা সব দেখে নেবেন। দেয়ার ইজ স্পেসিফিক জিও অর্ডার নাম্বার 314 ইডিএন এ dated 22/2/2019 related to assessment of hours spent per paper per evaluation or assessment, paper setting and moderation separately for UG and PG courses, assessment of hours spent for post evaluation miscellaneous work, that is scrutiny, is also mentioned there. ঠিক আছে? For scrutiny of answer scripts 5 minutes for each answer script, এইভাবে কিন্তু সব করা আছে, এগুলো দেখে নেবেন। অর্ডার অনুযায়ী 314 অর্ডার অনুযায়ী পেয়ে যাবেন যে কত ঘন্টা কতগুলো খাতা দেখলে কত ঘন্টা আপনার স্পেন্ড করছেন, সেখান থেকে ডিভাইডেড বাই 10 করলে আপনার স্যার অর্ডার নাম্বারটা একবার বলবেন। 314 অর্ডার নাম্বার 314 ইডিএন এ ডেটেড 22/2/2019 22/2/2019। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার দেখুন ক্যাটাগরি 1 এ তাহলে প্রথমে হলো কি ডাইরেক্ট টিচিং, তারপরে কি হচ্ছে খাতাপত্র দেখার জন্য, পরীক্ষা গার্ড দেওয়ার জন্য, এই ইনভিজিলেশন ডিউটি বললাম না যে রেকর্ড রাখতে হবে কি কতগুলো ডিউটি দিয়েছেন, কত ঘন্টা স্পেন্ড করলেন, টোটাল বাই 10 করে করলে হবে, আপনার সেই মার্কসটা পাবেন। কিন্তু এখানে ম্যাক্সিমাম স্কোর 20, তাই প্রথমে ম্যাক্সিমাম স্কোর কত ছিল বলুন? 70। কোথায় 70 ছিল বলুন? ডাইরেক্ট টিচিং এ 70। এবার খাতা দেখা, পরীক্ষা নেওয়া ইত্যাদি রিলেটেড 20, 70 কত হলো বলুন? 90। এবার আছে 10 আর 10 আছে, টোটাল 100। ক্যাটাগরি 1 এ কিন্তু 100 আছে টোটাল মার্কস, টোটাল আছে 100 মার্কস। এবার পরের পাতা, 70 হলো 20 জানতে পারলেন, আর 10টা হচ্ছে পরের পাতা। 10 হচ্ছে যে ইনোভেশন টিচিং ইনক্লুডিং মেন্টরিং, সিলেবাস, কোর্স ডিজাইনিং, টেকনোলজি, মেথোডোলজি, অর্থাৎ ইনোভেশন টিচিং এ কিন্তু আপনাকে 10 নাম্বার আছে। কিন্তু অনেক কিছু আছে, আপডেটিং অফ কোর্সেস, কারিকুলাম ডিজাইন। আপডেটিং কোর্স তো আপনার করার জায়গা নাই, ইউনিভার্সিটি চাই হলে এটা পেতে পারে, কিন্তু আপনার কিন্তু কোর্স কিছু করতে পারছেন না, কাজে এখানে হচ্ছে না। কিন্তু ধরুন আমি বলি ইতে আছে ইউজ অফ আইসিটি অর কম্পিউটার এডেড মেথডস, পাওয়ার পয়েন্ট নিয়ে আপনি পড়াচ্ছেন, এই করছেন, সেই কোডগুলো রাখলে কিন্তু you have to keep the PowerPoint presentation in a সিডিকে রাখতে হবে, এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দিতে হবে আপনাদের কলেজের ওয়েবসাইটে। আমি এই PowerPoint করেছি তখন ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে? অথবা স্পেশাল প্রোগ্রামস ইন লাইব্রেরিতে নিলেন, ফ্রি এডুকেশন নিলেন, অথবা ধরুন লাস্টে যেটা আছে সব থেকে ভালো, অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং আ পপুলার প্রোগ্রাম। আপনি যখন কোনো একটা পপুলার প্রোগ্রাম একটা অর্গানাইজ করছেন, ঠিক আছে, সেই প্রোগ্রাম যদি অর্গানাইজ সেটা যদি থাকেন, তাহলে কিন্তু আপনি সেখানে মার্কস পাবেন, কত ঘন্টা করেছেন কিনা কি বৃত্তান্ত। বাট ইউ হ্যাভ টু কিপ দ্য ডকুমেন্ট। এখানে 10, তাহলে কি বলুন? ডাইরেক্ট টিচিং হচ্ছে 70, 20 হচ্ছে টিচিং, আর 10 হচ্ছে ইনোভেটিভ টিচিং। তাহলে কত? 100। 100-র মধ্যে কত পেতে হবে সেটা আমি পরে বলছি। ফর প্রমোশন স্টেজ 1 থেকে স্টেজ 2, স্টেজ 2 স্টেজ 3, স্টেজ 3 থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, ওটা আমি পরে বলছি। তাহলে বুঝতে পেরেছেন ক্যাটাগরি 1 এ থাকছে আমার 100, কিভাবে 170 প্লাস 20 প্লাস 10। নেক্সট পার পয়েন্ট, নেক্সট পেজ চলে আসুন, নেক্সট স্লাইড। ইনোভেটিভ টিচিং কিন্তু একই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ম্যাক্সিমাম আওয়ার্স, ম্যাক্সিমাম স্কোর 10 যেটা বললাম, 10 70 10, অর্থাৎ অ্যাকচুয়াল আওয়ার্স স্পেন্ট বাই 10 করে হচ্ছে 10, অর্থাৎ টোটাল হচ্ছে 100 হয়ে গেল। নেক্সট পেজ চলে আসুন। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2টা কি? ক্যাটাগরি 2 হচ্ছে স্টুডেন্ট রিলেটেড কো-কারিকুলার এক্সটেনশন অ্যান্ড ফিল্ড বেসড অ্যাক্টিভিটিস। অর্থাৎ ধরুন এনএসএস এর প্রোগ্রাম করছে, স্পেশাল ক্যাম্প করছে টিচাররা, তাহলে ওরা কিন্তু রেকর্ড রাখতে হবে, মিটিং করছেন, সব রেকর্ড রাখতে হবে। যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করবেন সেগুলো কিন্তু ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? এখানে যেমন লেখা আছে এক্সটেনশন অ্যান্ড পাবলিক লেকচার দিচ্ছেন, কিছু একটা পাবলিক লেকচার, পপুলার লেকচার। ধরুন আমরা পাওয়ার ক্লাব 15ই আগস্টে একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে, ডেকেছে, 1 ঘন্টার জন্য বললেন, সেখানে সার্টিফিকেট করে নেবেন একটা। পাড়ার ক্লাব হলেও হবে, কিন্তু মনে রাখবেন পাড়ার ক্লাব হলেও হবে। অথরাইজ যদি ক্লাব হয়, সেটা যদি আপনার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে তার যদি মানে রেজিস্ট্রেশন করা থাকে, তারা যদি প্রোগ্রাম করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মার্কস পেতে পারেন, বুঝতে পেরেছেন? পপুলার লেকচার দিচ্ছেন, পাড়ার রবীন্দ্র পরিষদ আছে, আপনার সংহতি মঞ্চ আছে, ধরুন কোনো কিছু, ধরুন কোনো একটা সংগঠন আছে, তারা আপনার মিউনিসিপ্যালিটি থেকে করলো, বিডিও থেকে করলো, যে কোনো সংগঠন থেকে করলো, যদি কোনো পপুলার লেকচার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার পাবেন, এক্ষেত্রে আপনি নাম্বার পাবেন। স্পোর্টস কালচার, যেগুলো আমি আদার কারিকুলার অ্যাক্টিভিটিস, এনসিসি এনএসএস এর মেম্বার আছেন,
কত ঘন্টা কাজ করছেন, সমস্ত মিটিং গুলো করবেন, রেকর্ড রাখবেন, কখন মিটিং শুরু হলো, কখন মিটিং শেষ হলো, রেজিস্ট্রেশনের কপিটা রেখে দেবেন, এক কপি, ওই পাতা রেখে দেবেন, মিটিং স্টার্ট এই সময়, মিটিং এন্ড এই সময়, এবং কি কি আলোচনা হয়েছে ওই কপিটা রেখে দেবেন। তাহলে কি কত ঘন্টা আমি এনএসএস এর মিটিং এ আমি ছিলেন তার রেকর্ডটা আধার কোর কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যোগ হবে। স্পেশাল ক্যাম্প যখন হবে 5-7 দিনের হয়, আপনি জানেন বাইরে, তাহলে প্রতিদিন একটা ডায়েরি মেনটেন আপনার খাতা থাকবে, মানে এনএসএস কনভেনার যিনি আছেন তিনি কিন্তু ওটাকে কোঅর্ডিনেটর বা কনভেনার যিনি আছেন তিনি কিন্তু পুরো মেনটেন করবেন, লাস্টে সই করে নিজে সই করে দেবেন যে হ্যাঁ উনি এই সময় থেকে এই কাজগুলো করেছেন। ওই ভিত্তিতে কিন্তু এই তার প্রমোশনের ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু লাগবে। নেক্সট, সংক্ষেপে বলছি কারণ প্রচুর জায়গা আছে তো, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রিবিউশন টু কর্পোরেট লাইফ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট, এক্ষেত্রে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ, ধরুন আপনি প্রিন্সিপালের ধরুন টিআইসি নিয়ে আছেন, টিআইসি হিসেবে কাজ করছেন বা কনভেনার হিসেবে কাজ করছেন বা সিমিলার ডিউটিস আছেন, সেক্ষেত্রে কত ঘন্টা কাজ করছেন তার উপরে কিন্তু উনি একটা মার্কস পাবেন। আর পার্টিসিপেশন ইন বোর্ড অফ স্টাডিজ, বোর্ড অফ স্টাডিজে যদি আপনি মেম্বার হন, একাডেমিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিস যে বিভিন্ন জায়গায় আছেন, যে কমিটিগুলো মেম্বার যেগুলো আমি বললাম, ধরুন এনএসএস কমিটি হোক বা ধরুন স্পোর্টস কমিটি হোক বা ধরুন অ্যাডমিশন কমিটি হোক বা লাইব্রেরি কমিটি হোক, যারা সো মেনি কমিটিস ইন দ্য কলেজ, ওই কলেজের যে কোনো কমিটি যতক্ষণ কাজ করছেন ডকুমেন্টটা রেখে কিন্তু রেখে দেবেন, ম্যাক্সিমাম কিন্তু এখানে 15, ঠিক আছে। পরের পাতা, তাহলে 15 হচ্ছে 15-15-30, হ্যাঁ 15-15-30, আর এখানে হচ্ছে পরের পাতা চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এখানে সেমিনার, আদার কনফারেন্স, শর্ট টার্ম কোর্স যদি করেন, এইগুলো কিন্তু এখানে মার্কসগুলো পাবেন, কত ঘন্টা করলেন। ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সেস, টক্স, লেকচার্স, আরসি, এফআইপি, ঠিক আছে। জেনারেল আর্টিকেল লিখছেন কোনো পেপারে, ধরুন কোনো পত্রিকাতে, পেপারে, আনন্দবাজারে, পুজো সংখ্যায় লিখছেন, আমি কিন্তু সেখান থেকে পেতে পারেন এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবেন। এখানেও দেখুন ম্যাক্সিমাম মার্কস করা আছে 15, টোটালটাই হচ্ছে। পরের পাতায় চলে যান, পরের পাতায় চলে যান, কত ঘন্টা পড়ালেন, কত ঘন্টা করলেন তার উপর নির্ভর করতে কিন্তু, ঠিক আছে। দেখুন তাহলে তিনটে ক্যাটাগরি দেখবেন, 15-15-15 মানে 45, অর্থাৎ ক্যাটাগরি 2 তে 45, ক্যাটাগরি 1 হচ্ছে 100, ক্যাটাগরি 2 তে হচ্ছে 45 পার ইয়ার, 45। নেক্সট ক্যাটাগরি 3, এই ক্যাটাগরি 3 খুব ইম্পর্টেন্ট। ক্যাটাগরি 3 তে মার্কস তুলতেই হবে, নাহলে কিন্তু প্রমোশন হবে না। ক্যাটাগরি 3 তে আমরা এতে আছে দেখুন, রিসার্চ পেপারস পাবলিশড ইন ইউজিসি নোটিফাইড জার্নালে হতে পারে, আবার রেফার জার্নালে হতে পারে, অ্যাজ নোটিফাইড বাই ইউজিসি, ঠিক আছে। এক্ষেত্রে 25 পার পাবলিকেশন আপনি কিন্তু পাবেন যদি সেলফ অথর, একজন অথর হন, সেক্ষেত্রে 25 পার পাবলিকেশন পাবেন কিন্তু যদি ইউজিসি ক্যালিস্টার লেখা বেরোয় একটাতে। আর রিসার্চ পেপার ইন আদার জার্নালস অ্যাজ নোটিফাইড, আদার জার্নাল যদি হয়, আদার রিপুটেড জার্নালস, মানে রেফার জার্নাল মানে ইউজিসি ক্যালিস্টের জার্নাল যেগুলো, যে না থাকে ইউজিসি ক্যালিস্ট নাও থাকে, অন্য জার্নাল যদি হয়, তাহলে 10 পার পাবলিকেশন কিন্তু আপনি পেতে পারেন। এবং সেক্ষেত্রে আপনার পরিষ্কার করা আছে যে, আমি পরে বলছি সেটা, বুক চ্যাপ্টার যদি হয়, দেখুন লেখা আছে পুরো বুক চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল এক একটা বইয়ে কিন্তু 30, ন্যাশনাল হলে 20, আর সেলফ লোকাল হলে 15 করে মার্কস পাবেন। বই যদি করেন, বই কিন্তু আইএসবিএন আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন বা ইত্যাদি পিআর রিভিউর জার্নাল হতে হয়, আপনারা সব জানেন, ঠিক আছে। বুক চ্যাপ্টার হলো 5 করে পার চ্যাপ্টার ন্যাশনাল বুকে, আর 10 পার চ্যাপ্টার যদি বইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। নেক্সট হচ্ছে দেখুন রিসার্চ প্রজেক্ট দেখুন, এক্ষেত্রে রিসার্চ প্রজেক্ট এখন তো পাওয়াই যায় না, খুব কম রিসার্চ প্রজেক্ট পাওয়াই যায় না, খুবই কম জানেন, তাও করে দেওয়া আছে যে আপনার 5 লাখের বেশি যদি হয়, পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি, ঠিক আছে, 5 লাখ প্লাস যদি হয় তাহলে সে 20 পেতে পারে, আর যদি 3 থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে 15, আর 1 থেকে 3 লাখের মধ্যে হলে মাইনর প্রজেক্ট হলে সেক্ষেত্রে 10 পার পাবলিক, 10 পারেতে। তো মনে রাখতে হবে এগুলো এখন খুবই কমজন পান, এটার উপর চিন্তা করবে না। কনসালটেন্সির ক্ষেত্রেও তাই, পেটেন্ট ক্ষেত্রেও তাই, এগুলো খুবই রেয়ার হয়, এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, ঠিক আছে। মোটকথা পেপার করলেই বেঁচে যাবেন, পেপারটাই আপনাকে কিন্তু বাঁচাবে, পেপার থেকে নাম্বার পাবেন আপনি, পেপার করতে হবে প্রচুর। নেক্সট পেজ, ইনভাইটেড স্পিকার হিসেবে যদি আমি পরের পাতা, ইনভাইটেড লেকচার যদি থাকে, ইনভাইটেড লেকচার হিসেবে যদি আপনি দেন, ন্যাশনাল লেভেল যদি হয় তাহলে হবে 5 পার লেকচার, আর পেপার করলে 3 পার পেপার, ইন্টারন্যাশনাল করে লেখা আছে পরিষ্কার দেখতে পাচ্ছেন, 7 পার লেকচার বা 5 পার পেপার। আর ইউনিভার্সিটি বা স্টেট লেভেল যদি হয় 2 পার পেপার আর 3 পার লেকচার, এই নাম্বারগুলো পাবেন। তাই মনে রাখবেন একটা ক্যাপ আছে, ক্যাপিং করা আছে, 20 পার যা আপনার এপিআই লাগবে ক্যাটাগরি 3 তে, তা 20% বেশি কিন্তু আপনি
তুলতে পারবেন না। বেশি করতে পারেন কিন্তু 20% যোগ হবে, এটা মনে রাখবেন। এখানে রিসার্চ গাইডেন্স যদি হয়, এমফিল, পিএইচডি ডিগ্রি যদি অ্যাওয়ার্ডেড হয় তাহলে 15 পাবেন, পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড না হয়, সাবমিট হয়, তাহলে 10 পাবেন। এমফিল এর ক্ষেত্রে ডিগ্রি অ্যাওয়ার্ড হলে 5 পার স্টুডেন্ট পাবেন। ফেলোশিপ যদি থাকে, আপনার লাইভ মেম্বারশিপ যদি থাকে, তাহলে লেখা আছে যেমন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যদি হয় 10 পার অ্যাওয়ার্ড, স্টেট লেভেল যদি হয় 5 পার অ্যাওয়ার্ড, আর ইন্টারন্যাশনাল যদি হয় 15 পার অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সিলেকশন কমিটি উইল ডিসাইড whether you will get score for fellowship or not. আপনি একটা ফেলোশিপ চলে গেলেন, পাবেন কি পাবেন না সেটা আপনার সিলেকশন কমিটি ঠিক করবে। ই লার্নিং যদি সেলফ মডিউলগুলো করেন, ইউটিউব, টুইটার, এখানে কিন্তু নাম্বারটা সবাই পায় না, এগুলো প্রচুর প্ল্যাটফর্ম আছে, করতে পারলে এখানে 12 পার মডিউল, 10 পার মডিউল করে পাওয়া যেতে পারে। পরের পেজ, ই পাঠশালা আছে, স্কলার ওয়েবসাইট আছে, গুগল স্কলার আছে ইত্যাদি, ইউটিউব আছে, ব্লগ, টুইটার আছে ইত্যাদি। অগমেন্টেড পাবলিকেশন হচ্ছে x থেকে 25/10, এটা ভুল করা আছে, এটা মনে রাখবেন। ধরুন অগমেন্টেড কোনো জার্নাল যদি তার ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, যদি লেস দ্যান 1 হয় তাহলে অগমেন্টেড মার্কস 5, যদি লেস দ্যান লাইজ বিটুইন 1 and 2 যদি হয় তাহলে 10, 2 and 5 এর মধ্যে হলে 15, 5 and 10 এর মধ্যে হলে 20, আর 10 এর বেশি যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর হয় সেক্ষেত্রে হচ্ছে 25। অর্থাৎ অগমেন্টেড, বুঝতে পারছেন কত মার্কস? তাহলে একটা পেপার যদি তার ইম্প্যাক্ট যদি 25 এর বেশি হয়, খুব রেয়ার, এরকম জার্নাল খুবই রেয়ার আছে, তাহলে একটা পেপারে একজন লিখে 25+25 মানে 50 পেয়ে যাবে। কিন্তু এবার দেখুন লেখা আছে ফার্স্ট বা পিআই, মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বা করসপন্ডিং বা সুপারভাইজার বা মেন্টর, এরা কিন্তু 70% ইকুয়ালি পাবে। অর্থাৎ যে টোটাল মার্কসটা হচ্ছে অগমেন্টেড মার্কস নিয়ে যেটা হচ্ছে তার 70% ইকুয়ালি পাবে, মানে এরা যদি হয়, মানে ফার্স্ট অথবা বা মেন্টর অথবা ইত্যাদি। আর যদি না হয়ে অন্য কেউ হয়, আদার দ্যান এই ডিজ মেন্টর না হয়, তাহলে তারা কিন্তু 30% ইকুয়ালি পাবে। 30% ইকুয়ালি পাবে, যতজন থাকবে ততজন। এটা হচ্ছে রুল। নেক্সট, পরের পেজ। এইবার তো মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে বললাম ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। বলেছিলাম ক্যাটাগরি 1 এ 100 আছে, মনে আছে? স্টেজ 1 থেকে স্টেজ 2 দেখুন 100 এর মধ্যে 80 পেতেই হবে তাকে। আর ক্যাটাগরি 2, স্টেজ 2 থেকে 3 থেকে গেলে 80 পেতেই হবে, ঠিক আছে? পার ইয়ার 80 পেতে হবে, পার ইয়ার। আর ক্যাটাগরি 3 থেকে পড়তে গেলে পার ইয়ার 75 করে পেতে হবে। আর ক্যাটাগরি 2 তে কিন্তু 50 পেতে হবে। আমি জানি পার ইয়ার কিন্তু 45 করে আছে ক্যাটাগরি 2 তে। তাহলে 45 ধরুন 5 বছর, মোট 50 কিন্তু ওই স্টেজ 1 থেকে স্টেজ 2 মধ্যে 50 মতো পেতে হবে। আবার স্টেজ 2 থেকে স্টেজ 3 50 পেতে হবে, স্টেজ 3 থেকে 50 পেতে হবে। আর এবার 3 রিসার্চ পাবলিকেশন যেটা আছে সেটা আপনাকে 20 পেতেই হবে। 1 থেকে 2, 2 থেকে 3 50 পেতেই হবে, আর 3 থেকে 75 পেতেই হবে। এবং 2 + 3 মিলিয়ে 1 থেকে 2 তে যেতে গেলে 90 পেতে হবে। 50 আর 20 যোগ করলে 70 হয়। আর 20 আপনাকে আইদার 2 আর আইদার 3 থেকে জোগাড় করতে পারবে। আবার ক্যাটাগরি 2 থেকে 3, স্টেজ 2 থেকে 3 ক্ষেত্রে মানে 50 আর 50 100, বাকি 20টা মানে ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 থেকে করতে পারেন। আবার স্টেজ 3 থেকে 4 দেখুন যোগ করে 50 + 75 125 আপনাকে করতে হবে পার অ্যাসেসমেন্ট পিরিয়ড। কিন্তু অ্যাসেসমেন্ট পিরিয়ড মানে 3 বছর, বুঝতেই পারছেন, অ্যাসেসমেন্ট থেকে 3 বছর, তা 150 আপনাকে তুলতে হবে। 50 আর 75 মিলিয়ে কত হচ্ছে বলুন? 125, আরো 25 কিন্তু এক্সট্রা তুলতে হবে ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। কিন্তু 3 তে মিনিমাম 75 তুলতে হবে, 75 কিন্তু কম না। অর্থাৎ আপনাকে কিন্তু এই মিনিমাম এই মার্কসটা কিন্তু পেতে হবে। নেক্সট, এবার স্টেজ 3 থেকে সিলেকশন কমিটিতে কারা কারা থাকেন আপনারা জানেন। যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, কলেজের যিনি আছেন তিনি, ডিপিআই নমিনি, ইউনিভার্সিটি সাবজেক্ট এক্সপার্ট 2 জন থাকেন, ঠিক আছে? এই সিলেকশন কমিটির ক্ষেত্রে ফর প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যখন হচ্ছেন তার জন্য। এবং কোরাম 3 জন হলেই হয়, অন্তত একজন সাবজেক্ট এক্সপার্ট, ডিপিআই নমিনি, হেড অফ দ্য ইনস্টিটিউট। তবে মনে রাখতে হবে আরেকজন সাবজেক্ট এক্সপার্টকে লিখে নিতে হবে যে উনি আসতে পারছেন না কোনো স্পেশাল কারণে, ঠিক আছে? ওনাকে না জানিয়ে একজনকে নিয়ে এলাম সেটা কিন্তু করা যাবে না, ওটা কিন্তু করতে হবে। 3 জন কিন্তু আপনাকে কোরামের জন্য লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাশ বর্তমান এক্সিস্টিং রুল। পরের পাতা চলে আসুন, বর্তমান এক্সিস্টিং রুল সেইটা। You will be more or less member. You will be automatically benefited if your students and institutions are benefited from your end. অর্থাৎ আপনি যদি ক্লাস নিয়মিত নেন, কলেজকে পুরো সার্ভিস দেন, আপনি অটোমেটিকলি বেনিফিটেড হবেন। মানে কি? ক্যাশের দ্বারা বেনিফিটেড হবেন।
আপনি যদি কলেজে উন্নয়নের কাজ না করেন, ছাত্রদের না কম পড়ান, বা মিনিমাম যা করতে হবে সেগুলো না করা হয়, বুঝতেই পারছেন, তাহলে আমাদের ক্যাশ হবে না, আমাদের শুধুমাত্র পড়ালে হবে না। নেক্সট পেজ। আমার মনে হয় আমার সব বলা মোটামুটি শেষ হয়ে গেছে। এই যতটা বললাম উই আর, হ্যাঁ পরে হ্যাঁ we all are sailing in the same boat, going to the common direction, that is development of the society. সকলকে আমি জোরাত করে রিকোয়েস্ট করবো, আপনার কলেজে যেভাবে যে জন্য আপনারা নিয়োজিত হয়েছেন ছাত্রছাত্রীদের দেশ সেবার জন্য, সেভাবে পড়িয়ে যান, সেভাবে কলেজে উন্নতি করুন, আপনার উন্নতি হোক, কলেজে উন্নতি হোক। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমি যতটা পারলাম বলার, আজকে প্রচন্ড টায়ার্ড, আবার কাল সকালে আমি বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছেন, যতটা পারলাম বলার চেষ্টা করলাম। আমার নমস্কার নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কলেজের প্রিন্সিপাল যারা আছেন, দুজনই আছেন, দুজন টিচার ইনচার্জ যারা আছেন, আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, আর যখন যা প্রবলেম হবে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আমি সাহায্য করার। নমস্কার, ভালো থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রাখতে পারি স্যার? হ্যাঁ বলুন। ধন্যবাদ স্যারকে। আমরা এবার আমাদের পরবর্তী পর্ব প্রশ্নোত্তর সেশনের থেকে এগিয়ে যাব। স্যারের কাছে যদি আমাদের তো জিজ্ঞাসার অন্ত নেই, যার যা প্রশ্ন আছে স্যারের কাছে করতে একটু অল্প প্রশ্ন করবেন, কারণ সময় একটু আজকে একটুখানি মাথায় রাখবেন, খুব টায়ার্ড। বলুন, ইম্পর্টেন্ট প্রশ্ন বলুন না। স্যার একটা জানা ছিল স্যার, ক্যাটাগরি 3B তে চ্যাপ্টার্স ইন বুক পাবলিশড বাই ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেল পাবলিশার্স, ওখানে একটা শব্দ লেখা আছে অ্যাপ্রুভড বাই দ্য ইউনিভার্সিটি অ্যান্ড পোস্টেড অন ইটস ওয়েবসাইট। হ্যাঁ, এটা হয়, কিন্তু এটা পাওয়া যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা হয় না কি, সেই জন্য আপনার যদি বুক চ্যাপ্টার থাকে রেকগনাইজ কোনো ভালো জায়গা থেকে, ঠিক আছে, এবং সেখানে হাইয়েস্ট নাম্বার থাকে, আপনাকে নাম্বার দেয়া হয় স্যার। হ্যাঁ, দেয়া হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওইটা একটু জানাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম। স্যার অনেক ক্ষেত্রে বলা হয় নাকি বইটই পাবলিশ করলে সেটা নাকি ইউনিভার্সিটি থেকে ওই রেকমেন্ডেড করিয়ে নিতে হবে, না হলে নাম্বার পাওয়া যায় না। করবে আমি না, মানে এটা লেখা আছে কিন্তু তো পাওয়া যায় না, কোথায় রেকমেন্ড কে করবে, কোথায় কিভাবে করবে বলুন? আপনি বই আইএসবি যেন ভালো বই হয়, আইএসবি এর নাম্বার জানুন, ঠিক আছে? স্যার গতবার আমাদের কলেজের ক্ষেত্রে প্রমোশনের সময় অনেকেরই এটা ডিনাই করে দেওয়া হয়েছিল, মানে দেয়নি, মানে আমরা অনেকেই হ্যাঁ স্যার, আমার আইএসবিএন বই ছিল তবুও দেয়নি। হ্যাঁ স্যার, আগে বললো অ্যাপ্রুভ বাই ইউনিভার্সিটি করতে হবে। আমাদের স্যার দেওয়া হয়নি অনেকের ক্ষেত্রে। এবার করছে সিলেকশন কমিটি যারা আছে তাদের উপর, ঠিক আছে? আমি থাকলে আমি করব না, ঠিক আছে? অন্য থাকলে যদি কিছু করতে যায় কি করবেন বলুন? আমি বলছি যে বই থাকলে আমার নিজের ক্যাশ হয়ে যেত, আমার তো নিজের ক্যাশ প্রমোশন হয়েছে, আমি একই অর্ডারে, তো অর্ডার তো আলাদা কিছু না, গভর্নমেন্ট থেকে আমার বই আমার রিচার্জ, ঠিক আছে? না, এটা বলতে পারি, এটা নির্ভর করছে যারা আছেন তাদেরকে বোঝাতে হবে আপনাকে। স্যার আরেকটা প্রশ্ন করছি স্যার, জানতে চাইছি যে ইউজিসি কেয়ার লিস্ট তো এখন অ্যাবলিশ হয়েছে এই মার্চ মাস থেকে সম্ভবত 2025-এর, তাহলে ইউজিসি কেয়ার লিস্টে যাদের লেখা পাবলিশ হয়েছে তারা এবারে ইউজিসি কেয়ার লিস্ট তুলে দেওয়া হয়েছে, তাহলে ইউজিসি, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে এটা কিভাবে এপিআই স্কোরটা কাউন্ট হবে? আমি বলছি, আমি বুঝিয়ে প্রশ্ন আপনার যখন ইউজিসি কেয়ার লিস্টে জানার নাম যদি সেই সময়ের মধ্যে আপনার বেরিয়ে থাকে, তখন যে নাম্বার বরাদ্দ ছিল সে নাম্বার আপনি পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একদম পাবেন, তার ডকুমেন্টে রেখে দেবেন সেই সময় ইউজি কেয়ার লিস্টে ছিল এবং সেই সময় পেপারটা আপনার হয়েছে, নাম্বার ফুল নাম্বার পাবেন। স্যার এখন ধরুন যাদের কেয়ার লিস্টের তো এখনো আছে, তাহলে ধরুন আমার যদি কিছু পাবলিশ হয় আমি কি তাহলে 25 পাবো না? ওটাই তো পাবেন না কেন? পাবেন লিস্টে নামটা ছিল আগে চলে গেছে নাই, সেক্ষেত্রে তারা পাবেন। যদি যে সময় পেয়েছেন সেই সময় যে সময় ছিল সেই সময় যদি পেপার পাবলিশ হয়ে থাকে তাহলে ইউজি কেয়ার লিস্টের নাম্বারটা পাবেন। আর ধরুন এখন ইউজি কেয়ার লিস্ট নাই বর্তমান, ইউজি কেয়ার লিস্টের নাম্বার পাবেন 10 করে পাবেন, ঠিক আছে? 10-এর উপরে ভাগ হবে। হ্যাঁ স্যার, এখন পিয়ার রিভিউ জার্নাল বলতে কত? হ্যাঁ, প্লিজ একজন করে প্রশ্ন করুন।
বলুন। হ্যাঁ স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, পিয়ার রিভিউ জার্নাল যদি তার মধ্যে লেখা পিয়ার রিভিউ জার্নাল তাহলেই হবে। জার্নালটা পিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এখন তো নতুন একটা অর্ডার দেখছিলাম স্যার, যেখানে কেয়ার লিস্টটাই তুলে দিয়েছে, মানে ইউজিসির একটা, ধরে নিন স্যার একটা পাবলিকেশন হলো, তাহলে কেমন কি নাম্বার করবো? কারণ ইউজিসি তো বলছে there is no কেয়ার লিস্ট। না থাকলে সেখানে আইএসএসএন দিয়ে যেন লিস্টে আইএসএসএন যেন থাকে সেই জার্নাল, এটা মাথায় রাখবেন। আইএসএসএন যেন আচ্ছা থাকে, স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার ইন দ্যাট কেস তাহলে 10 নম্বর যেরকম, মানে এনি কাইন্ড অফ পাবলিকেশন 10। 10 আদার দ্যান ইউজিসি ক্যালিস 10 যাবে, ঠিক হবে, ঠিক আছে? ওকে স্যার। 10 পাবে। স্যার আমি অভিজিৎ বর্মন বলছি। স্যার বলছিলাম যে বুক চ্যাপ্টার এডিটিং এর কি কোনো এক্সট্রা নম্বর আছে? এডিটিং বা এডিট করলে সাথে একটা নিজেরও আর্টিকেল থাকলো, সেক্ষেত্রে কি 5 পাবেন, 5 পাবেন। এইটা হিসেবে নাম রেখে দেন, তবে বইটা আপনার টিচার হিসেবে, আপনার অথর হিসেবে থাকাই তো ভালো, ঠিক আছে? বুক চ্যাপ্টার রেখে দেবেন, বললো বুক চ্যাপ্টার যতটা বেশি রাখা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। ওয়েলকাম। স্যার একটা কনফিউশন আছে যে অনেকে ওই ইউজিসি কেয়ার লিস্ট, মানে ইউজিসি তো বলেনি যে মানে এখন উঠিয়ে দিলাম, মানে কি, মানে এখনো তো অনেকে বার করছে যারা ইউজিসি কেয়ার লিস্টের দিয়ে, এবং তারা খুব রেপিউটেড জার্নাল আর কি। তা ধরুন, এবং ধরুন আমি আমার একটা আর্টিকেল আমি বলছি, যদি ধরুন এই সেপ্টেম্বর মাসে যদি পাবলিশ হয়, তাহলে সেখানে আমি কত পাবো? 25 পাবো না 10 পাবো সেখানে? ইউজিসি ক্যালিস তো আছে তো? হ্যাঁ, ইউজিসি কেয়ার লিস্ট আছে। এবং অবশ্যই এই অর্ডারটা তো 1373 যে অর্ডার ইডিয়ান সিএস, হ্যাঁ, ওই অর্ডারটা তো চেঞ্জ হয়নি। ওই অর্ডারে ইউজিসি ক্যালিস্ট হলে নাম্বার পাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন তো কেয়ার লিস্ট তুলে দিয়েছে, তাহলে এখন বেরোলে কি করে নম্বর পাবেন? তা তুলে দিয়েছে ওই রকম অর্থে কি তুলে দেওয়াটা, সেটা আমি ঠিক হ্যাঁ, জানি না। ডিসেম্বর থেকে তো ওটা তুলে দিয়েছে। হ্যাঁ ইউজিসির একটা অর্ডার আছে। স্যার বলছি তুলে দিয়েছে মানে? স্যার বলছি আমি শুনেছি যে এখন ইউজিসি কেয়ার লিস্ট উঠে গিয়ে ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল করেছে। আমি বলছি আমাদের যে অর্ডারটা, যে সেটা হতে পারে ইউজিসি করতেই পারে, কিন্তু আমাদের যে ক্যাশের যে অর্ডারটা কি তার জন্য কোনো করসপন্ডিং অর্ডার চেঞ্জ হয়েছে বলুন স্যার বা ম্যাডাম? চেঞ্জ হয়নি। আমি কি বলবো বুঝলেন তো? আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমি ফর ইউর সেফ সাইড, ধরুন আপনার লাগবে 50, আপনার টার্গেট করতে হবে আমি 100 মতো করে রাখি, যেখানে কাটে কাটুক, আমার 50 কমতে হবে না, এইটা কিন্তু মাথায় রাখবেন। আমার 50 লাগবে, 60 করে রাখলাম, পরে ছিল না এটা হবে, নাম্বার দেবো না, সিলেকশন কমিটি ওর নির্ভর, সিলেকশন কমিটি উইল ডিসাইড যে কোন জার্নাল, কোন পেপারটা অ্যাকসেপ্টেড, কোনটা ঠিক আছে না ভুল আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আমি কিন্তু বলছি নিজে, আমি সমস্ত পেপার যা যা আমি সাবমিট করেছিলাম, যা যা বই লিখেছি আমি, ঠিক আছে, তার সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি নাম্বার পেয়েছি। এটা সিলেকশন কমিটির উপর নির্ভর করছে, বুঝলেন তো? হ্যাঁ, তো আপনারা ক্যাশের জন্য যা দরকার হবে এপিআই, তার থেকে বেশি এপিআই নিয়ে প্রমোশনের স্ক্রিনিং কমিটি বা আপনি সিলেকশন কমিটির সামনে হাজির হবেন, এটা আমার একান্ত অনুরোধ সকলকে। তাহলে দেখবেন ক্যাশ নিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে? এক একজন, আমি জানি ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সনগুলো একটু ভ্যারি করে, যদিও করা উচিত না, কিছু কিছু ক্ষেত্রে করে। সেই ক্ষেত্রে আমি বলবো বেশি বেশি যেন এপিআই করে রেখে দেন, তার যদি 20 নাম্বার এপিআই কেটেও নেয়, যেন আপনার মিনিমাম মার্কসটা থাকে। আমি বলতে পারলাম? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। আমি বলছি যে আরসি বা ওপির জন্য যে পিছিয়ে যাচ্ছে অনেকে প্রমোশন, তো সেটা তো ইউজিসি তো অনেকদিন আগে বের করে দিয়েছে, আপ টু বোধহয় 24 ডিসেম্বর অব্দি করলে ওটা বোধহয় ওকে করে দিচ্ছে। তো এটা তো এখনো বেরোয়নি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ওটা, হ্যাঁ, ওটা বলছি, ওটা ওটা মাঝে মাঝে আমি দেখেছি যে নির্দিষ্ট টাইমের মধ্যেই তো ওটা করা উচিত, ওপিআরসিটা করে নেওয়া উচিত, না কেন করলে সবসময় চান্স পাওয়া যায় না? জানি, আমি মানছি, আমি চান্স পাওয়া যায় না মানছি আমি। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে আমরা যখন করি তখন এই প্রবলেমটা হয়নি, কিন্তু ঠিক আছে, এখন এখন হ্যাঁ, এখন হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, অর্ডার এটা কি বেরোবে অর্ডারটা? এখানে আপনি কিছু জানেন? যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে আমি বলবো না, কিছু বলা যাবে না, ঠিক আছে? অর্ডার আচ্ছা। ম্যাচিং অর্ডার বেরোনোর কথা, যতক্ষণ না পর্যন্ত না বেরোচ্ছে আমি কিছু বলতে পারবো না, আমাদের বলা উচিত হবে না। হ্যাঁ, না না, সেটা তো ঠিকই। তবে নিশ্চয়ই অর্ডার বেরোলে নিশ্চয়ই গভর্নমেন্ট ম্যাচিং অর্ডার তো গুলো বার করে। ইউসি 18 অর্ডার তো বেরোবে, 25 তো বেরোবে, 18 সালের ইউসি গাইডলাইন 25 তো বেরোবে, 7 বছর বেরোবে, বুঝতে হ্যাঁ পারছি? হ্যাঁ, তো বেরোয়নি তো, হ্যাঁ। বেরোবে, ইউসি 18টা বেরোবে,
চেষ্টা চলছে। স্যার আমি অর্পিতাশ্রী বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল। বলছি যে আইএসবিএন যুক্ত যে বইগুলো সেখানে এডিট করলে বেশি মার্কস পাওয়া যাবে কি চ্যাপ্টার লিখলে, বা অথর যদি সিঙ্গেল অথর হয়? সিঙ্গেল অথর হলে সব থেকে ভালো, সিঙ্গেল অথর সব থেকে ভালো। স্যার মার্কস গুলো কিরকম হয়? আচ্ছা আচ্ছা, সিঙ্গেল অথরে স্যার মার্কস কিরকম? ফুল মার্কস 10, 15, 20 করা আছে। এই যে ন্যাশনাল হলে একরকম, ইন্টারন্যাশনাল হলে একরকম, স্টেট লেভেল হলে, আচ্ছা ঠিক আছে। আর দুজন হলে দুই দিয়ে ভাগ, কো অথর হবে। আচ্ছা আচ্ছা, বা ধরুন ওই হ্যাঁ হ্যাঁ, যেভাবে পেপারে হচ্ছে, এডিট করে। আচ্ছা স্যার, এডিট করলে বেশি চ্যাপ্টার লিখলে? চ্যাপ্টার লেখাই ভালো, বুঝলেন। এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ইউজিসি 18 তো আসেনি এখনো, ইউজিসি 18 আসেনি বলে আমি কিছু ডিটেল বলছি না। যে 18-16 যে অর্ডার সেই অনুযায়ী আমি 18তে যদি ধরুন এডিটে থাকে, এডিট ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আইএসবিএন এর বুকে, মানে আইএসবিএন আছে যে সেই বুকে, সেখানে কোনো এমনি আর্টিকেল থাকলে সেইখানে নাম্বার কি 10 না 5? কোনটা বলুন? আর্টিকেল মানে কি? আপনি মানে হ্যাঁ, মানে বিভিন্ন আর্টিকেল, মানে চ্যাপ্টার হিসাবে, মানে একটা নির্দিষ্ট টপিকের উপর বইটা নয় না, ঠিক চ্যাপ্টার নয়, মানে একটা বইয়ের মধ্যে অনেক রকমের আর্টিকেল আছে। সেক্ষেত্রে মানে আইএসবিএন নাম রয়েছে সেখানে বইয়ে, সেক্ষেত্রে নম্বরটা কত হবে স্যার? সাধারণত তো ভালো প্রশ্ন বলেছেন। সাধারণত তো এটা আইএসবিএন যে বই করছে, বইয়ের মধ্যে ধরুন এটা পেপার বার করে দিচ্ছেন, এবার সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে আপনার এক্সপার্ট কমিটি, বুঝলেন তো? ঠিক আছে, পরীক্ষা বলাই থাকছে যে আইএসবিএন নাম্বার ওটা সিরিয়াল নাম্বার, বুক নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বুক নাম্বার, কাজে বুকের মধ্যে কেটে যাচ্ছে স্যার, কথাগুলো না ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কেন হচ্ছে বুঝতে পারছি না, শুনতে পেলাম না। হ্যালো স্যার, মানে ওই 5 না 10 স্যার কি বললেন? মানে ডিপেন্ড করছে, শুনতে পেলাম, মানে মিনিমাম কি 5? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 5, কারণ বুক আপনি কল্পনা করেন। আচ্ছা লেভেল হলে ন্যাশনাল লেভেল 10, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম ধরে রাখুন, এটা নির্ভর করে বার করেননি। স্যার আপনার কথাগুলো বড্ড কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার যেমন পুরনো নতুন নিয়ম মিলিয়ে হয়েছে, মানে আমার 14তে জয়েনিং, 19-এ ফার্স্ট প্রমোশনটা আমার। এবারে আমার কিছুটা পুরনো কিছুটা নতুন নিয়মে, সেক্ষেত্রে ক্যাটেগরি 3-তে মানে আমার ওপিটা আমার পুরনো নিয়মে পড়ছে, 16 সালে করা। সেক্ষেত্রে কি আমি ওপির নাম্বারটা ক্যাটেগরি 3-তে পাবো? ইয়েস, পাবেন পাবেন। 20 স্যার, সেটা কি 20? হ্যাঁ হ্যাঁ, পাবেন, দুটোতে যোগ হচ্ছে তো, ওটা তো আইকার নাম্বার। হ্যাঁ, ওটা 20 পাবো না স্যার? হ্যাঁ পাবেন, যার রুল আছে দুটো পাবেন, দুটো আলাদা মানে করতে। ওখানে ক্যাটেগরি 3-তে আমার ওই একটাতেই বোধহয় 20 উঠে আসছে, তাই তো? একদম ঠিক করে উঠে আসবে। স্যার একটা পেপারে আপনার 4 জন যদি অথার থাকে তাহলে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলবেন? আমি বললাম, ওই যে অথর যদি থাকে, তখন পেপারটা যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে যদি থাকে, তাহলে এক্সটা হচ্ছে অগমেন্টেড, যোগ হচ্ছে, অর্থাৎ 25 প্লাস মার্কসটা যোগ হচ্ছে। যদি ইম্প্যাক্টটা না 0, তাহলে 25 ধরুন পেপার। এবার যদি ফার্স্ট অথর হয় বা মেন্টর হয় বা সুপারভাইজার হয়, তখন আপনি সেক্ষেত্রে টোটাল মার্কসের 70% পাবেন, সবাই 70% পাবেন। আর যদি মেন পেপার বা করসপন্ডিং মেন অথর বা করসপন্ডিং অথর বা আপনার মেন্টর বা সুপারভাইজার না হন, সেক্ষেত্রে 30% পাবে টোটাল যেটা হচ্ছে, আর 25-এর 30% পাবেন যদি মেন অথর না হন। আর মেন অথর হলে 70% পাবেন, 25 × 70/100। একটা পেপার যদি 10 নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে কি 7 করে মানে প্রথম দুজন বোধহয়, তাই তো? প্রথম 2 জন পাবেন আর বাকিরা 30% করে পাবেন, তাই তো? হ্যাঁ, যদি মেন অথর হন, করসপন্ডিং অথর হন
বা মেন্টার হন, সুপারভাইজার হন, এই কজন হয় জিনিস 7 করে পাবে প্রত্যেকে। আর যদি ছাত্র না, মেন্টর না, কিছুই না, তাহলে এমনি কথা হিসেবে কাজ করছেন, সে 30%। তার মানে 3 করে পাবেন বাকিরা। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার, একটা কনফিউশন আছে। আমি একটা রিসার্চ প্রজেক্টে কাজ করেছি যেটাতে অ্যাজ এ কোলাবোরেটর কাজ করেছি। এবার ক্যাশের যে ফর্ম, সেখানে মানে রিপোর্ট, ফাইনাল রিপোর্টও স্টেটাস কোলাবোরেটর দেওয়া আছে, যেহেতু মাল্টি স্টেটে হয়েছে। এবার ক্যাশের ফর্মে দুটোই অপশন আছে, যে রিসার্চ গ্র্যান্ট বা কনসালটেন্সি। তো স্যার, এটা কি রিসার্চ গ্র্যান্টে দেখাতে পারবো নাকি কনসালটেন্সিতে দেখাতে পারবো? কি কাজ করছেন স্যার? গ্র্যান্টই করতে হবে। কনসালটেন্সি গ্র্যান্ট। আচ্ছা, গ্র্যান্ট হিসেবে দেখানো যাবে। ঠিক পেয়েছেন? কত লাখ টাকা কত ইউসি দিতে হবে কিন্তু আপনার। হ্যাঁ স্যার, সেগুলো সমস্ত কিছু আছে, মানে সেগুলো নিয়ে মানে পেপার সব কিছু আছে। গ্র্যান্ট জন্য রিসার্চ গ্র্যান্ট যদি পান টাকা, গ্র্যান্ট হিসেবে দেখাবেন অবশ্যই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করতে চাইছি। স্যারও টায়ার্ড রয়েছেন, অফিস থেকে ফিরেছেন। কারো যদি আরো কিছু প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি স্যারের কাছে ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, একজন যে পিপিটি গুলো যদি একটু পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই পিপিটি আমি শেয়ার করে দেবো। আচ্ছা, আমরা কোন অনলাইনে বলবেন লিভ রুলটা, সেটা একটু মানে জানতে পারলে খুব ভালো হতো। শাশ্বতী ম্যাডামকে আমি পাঠিয়ে দেবো, আপনারা ওখানে ওই করবেন। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একটা স্যার লাস্ট প্রশ্ন, কারোর যদি ধরুন ক্রাইটেরিয়া 3-তে মানে 50 দরকার হয়, তাহলে তো সেটা দুটো ইংলিশে কেয়ারে ছাপালেই তো তার হয়ে যাবে, তাই তো? আর অন্য কিছু দরকার পড়বে? ইয়েস, রাইট। একদম। প্রতি বছর পেপার করেছেন একটা করে, আপনাকে কেউ আটকাতে পারবে না। প্রিন্সিপাল হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে। পেপার প্রতি বছর করে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। ওই সব বাদ দিয়ে দেন, তুই করে পেপার করবো, কেউ আটকাতে পারবে না আমাকে। ঠিক আছে, ভালো থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আজকের এই অসাধারণ অভিজ্ঞতা সমৃদ্ধ এবং তথ্য সমৃদ্ধ বক্তব্যের জন্য। আমরা সকলেই অনেকটাই উপকৃত হলাম, অনেকটাই অস্বচ্ছতা আমাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে গেল। আমাদের এই যৌথ উপস্থাপনার পেছনে টেকনিক্যাল সেশনে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন আমাদের কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুদাসসির নাজার বৈদ্য, সংস্কৃত ডিপার্টমেন্টের অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনির্বাণ চক্রবর্তী, এবং সংস্কৃত বিভাগেরই আরেকজন অধ্যাপক ডক্টর শ্যামল পান্ডা, উনি ইউটিউব লাইভ স্ট্রিমিং এও সহায়তা করেছেন। যারা এই প্রোগ্রামটিকে এখনো পর্যন্ত ভালোভাবে দেখতে পারেননি বা পুরোটা আরেকবার শুনতে চান, তারা ইউটিউব লাইভ স্ট্রিমিং করে নিতে পারেন। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আমি এবার আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের সমাপ্তি করবার জন্য ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে ডক্টর পুষ্পিতা সেনগুপ্তকে অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে এই পিকটিটা শেয়ার করবেন, ওটা নমস্কার স্যার, প্রশ্ন তো শেষ হবে না, কারণ প্রত্যেকের মধ্যে প্রশ্ন রয়ে যাবে। তবুও আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই আজকের বক্তা সম্মানীয় ডক্টর পার্থ কর্মকারকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি যে তার কর্মব্যস্ততার মধ্যেও, তার অফিস আওয়ার্সের পরেও আমাদের এই ওয়েবিনারে বক্তব্য রাখার জন্য সময় দিয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয় টিআইসি ম্যাডাম সম্মানীয় শ্রীমতী দেবলীনা সিংহ ও পুরাশকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় টিআইসি স্যার সম্মানীয় ডক্টর তপব্রত ভাদুরীকে ধন্যবাদ জানাই। আপনাদের নেতৃত্বে আমরা আজ আন্তঃ মহাবিদ্যালয় সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেলাম। উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর সম্মানীয় শ্রীমতী শাশ্বতী ব্যানার্জি ম্যাডাম ও আইকিউএসির সকল সদস্যকে ধন্যবাদ জানাই এইরকম প্রাসঙ্গিক এক ওয়েবিনারের আয়োজন করার জন্য এবং এটি সাফল্যের নেপথ্যে সকল রকম কারিগরি সহায়তা করার জন্য। পুরাশকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ে আইকিউএসির সকল সদস্যকে ধন্যবাদ জানাই কলেজের সকল কাজে তাদের সবসময় পাশে পাওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে, তাদের সক্রিয় অংশগ্রহণ আজকের ওয়েবিনারটি সাফল্যের অন্যতম কারণ। আমরা আমাদের চ্যাট বক্সে ফিডব্যাক লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রত্যেককে অনুরোধ তারা ফিডব্যাকে গিয়ে তাদের ফর্ম ফিল আপ করলেই নির্দিষ্ট সময় তারা তাদের সার্টিফিকেট পেয়ে যাবে। আশা রাখি ভবিষ্যতেও এরকম সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং সকলে তার থেকে উপকৃত হবে। ধন্যবাদ।